স্টুডেন্টস কেমন আছো তোমরা সবাই? আচ্ছা, আমাকে কি স্পষ্ট দেখা যাচ্ছে কিনা, আর কথা নয়েজ আছে কিনা, সাউন্ডে কোনো প্রবলেম আছে কিনা একটু কুইকলি কমেন্টে জানায় তো। স্পষ্ট দেখা যাচ্ছে কিনা, সাউন্ডে কোনো সমস্যা আছে কিনা। আচ্ছা, তোমরা অনেক তোমরা 2 দিন ধরে জিজ্ঞাসা করছিলে ভাইয়া ক্লাস নোট দেখছেন না কেন। আমি ক্লাস নোট দেখেছি, ক্লাস নোটের রিয়াকশনও দিয়েছি, আগের দিন রিয়াকশন দেওয়া হয়। অ্যান্ড লাস্ট দিনও 3টা ক্লাস নোটকে আমি সিলেক্ট করে তাদেরকে পুরস্কারও দিয়েছি। যে ক্লাস নোটের মধ্যে আমি তোমাদের বুঝার উপায় দিই, ক্লাস নোট কোনটা সিলেক্টেড হয়েছে বা কোন ক্লাস নোটটা ভালো হয়েছে তুমি কীভাবে বুঝবা। দেখবা যেই ক্লাস নোটে আমি মেনশন দেবো তোমাদের রাব্বি ভাইকে, দেখবে একটা আইডি আছে সাইয়াদ ফেরদৌসুল জাহান রাব্বি, যে আইডিতে আমি মেনশন দিই তোমাদের রাব্বি ভাইকে, বুঝতে হবে ওই ক্লাস নোটটা আমি পছন্দ করছি। ওই ক্লাস নোটে রাব্বি ভাইকে মেনশন করছি, রাব্বি ভাই পরে যোগাযোগ করবে ওই স্টুডেন্টের সাথে এবং তাকে প্রাইজ মানি পাঠিয়ে দেবে। প্রাইজ মানি খুব বেশি দেওয়া হয় না, 100 টাকা দেওয়া হয়, যার নোট সুন্দর হয়। এবং আমি চেষ্টা করি যেটা সব থেকে সুন্দর নোট এবং গুছানো নোট, সুন্দর হইতে হবে, গুছানো হইতে হবে এবং নির্ভুল হইতে হবে, সেটাকে আমি নর্মালি ক্লাস নোটে মানে পুরস্কার দিই। সেক্ষেত্রে তোমাকে যে সাথে সাথে ক্লাস নোট দিতে হবে এমন না, বইয়ে আর অনেক কিছু তথ্য থাকে কিন্তু, যেগুলো কিন্তু আমি খাতায় হয়তো বা লিখি না, আমি হয়তো বা বোর্ডে হয়তো বা নোটে লিখি না, বাট অনেক সুন্দর সুন্দর তথ্য থাকে। তুমি চাইলে সেগুলো ক্লাস নোটে অ্যাড করতে পারো। সেগুলো ক্লাস নোটে অ্যাড করলে তোমার ক্লাস নোটটা আরও সুন্দর হবে, আরও বেশি ডিটেল হবে, আরও বেশি গুছানো হবে। তো একটা জিনিস আছে আমি যেটা বইয়ের মধ্যে দাগাই দিছি, বাট এটা ইম্পর্টেন্ট, আমি তোমাকে বলছি পড়ে নিতে। ওই পার্টটা তুমি ক্লাস নোটের মধ্যে অ্যাড করবা, ঠিক আছে? একটা পার্ট একজন জিজ্ঞেস করছো, কিছু কনফিউশন তোমাদের ক্লিয়ার করি। আজকে তো বৃহস্পতিবার দিন, তো আমি তোমাদের হয়তো বা বলছিলাম বৃহস্পতিবার দিন আমি হয়তো বা অত লম্বা ক্লাস নিব না বা বড় ক্লাস নিব না, তোমাদের সপ্তাহে 2 দিন ক্লাস নেবো এরকম বলছিলাম। তো আজকে পড়াবো, সমস্যা নেই, বাট আজকে একটু আমরা গল্পও করবো, কনফিউশনগুলোও ক্লিয়ার করবো। তো যেটা অনেকে বলতেছো যে ভাইয়া ক্লাস রেকর্ড থাকে না কেন, এটা আমরা প্রথম দিনই বলে দিছিলাম যে ক্লাস রেকর্ড থাকবে না, ফেসবুকে ক্লাস রেকর্ড থাকবে না। তাহলে কোথায় থাকবে? ওয়েব অ্যাপে থাকবে। তুমি যখন কোর্সটা কিনছিলে তখন তোমাকে একটা ওয়েব অ্যাপের লিঙ্ক দেওয়া হয়েছিল। ওয়েব অ্যাপের লিঙ্কটা তোমাকে আমি আজকে আবার বলে দিচ্ছি, সেটা হচ্ছে বায়োমিশন 27, biomishon27.oparsclassroom.com। ঠিক আছে, এটা হচ্ছে ওয়েব অ্যাপের লিঙ্ক, এটা হচ্ছে ওয়েব অ্যাপের লিঙ্ক। হ্যাঁ, এই লিঙ্কে ঢুকে দেখো ওয়েব অ্যাপ কাজ করবে। তো এই ওয়েব অ্যাপে ঢুকে তুমি তোমার কি করে নাও, তুমি তোমার ওয়েব অ্যাপে লগ ইন করে নাও, এবং লগ ইন করে নিলে দেখবা তুমি আগের যে ক্লাসগুলো আছে সবগুলোই ওয়েব অ্যাপ থেকে রেকর্ড আকারে পাচ্ছ। আর আমরা রেকর্ডেড ক্লাস ফেসবুকে রাখছি না, ফেসবুকে ক্লাস শেষ হওয়ার পরে সেটা আমরা সরাই দিচ্ছি আমাদের পাইরেসিকে ঠেকানোর জন্য। ভাইয়া এর আগের ক্লাসে বইয়ের পিডিএফ দিলেন না, না ওই পিডিএফটা তো তোমরা দেখছিলাই, ক্লাসের মাঝখানে পিডিএফ এরর হয়ে গেছিলো জন্য দিতে পারি নাই, ওটা দিয়ে দিব একসাথে, সমস্যা নেই। ভাইয়া ক্রোমোজোম ক্রোমাটিন আর ক্রোমাটিনের মধ্যে ডিফারেন্সটা একটু বুঝিয়ে দিতে পারবেন? এটা অলরেডি মনে হয় আমি বুঝাই দিছি, এটা অলরেডি আমি একবার বলছি, টেনশন নাই, এটা আমি সামনে তোমাদের আবার দেখাবো, সামনে যখন তোমাদের নিউক্লিয়াস পাবো ওই সময় দেখাই দিব, সমস্যা নেই, তুমি টেনশন করো না ভাইয়া। এটা অলরেডি আমি কোনো একটা ক্লাসের মধ্যে আমি হয়তো বা বলছি, প্রথম ক্লাস অথবা দ্বিতীয় ক্লাসে তোমাদেরকে বলছি, ঠিক আছে? ওইখান থেকে তুমি দেখে নিতে পারবা চাইলে, বা একটু সামনে আমি এটাকে পড়াবো, ওই জন্য আমি ব্যাকে যাচ্ছি না আর কি, ঠিক আছে? তাহলে চলো আজকে আমরা কোষ প্রাচীরে চলে যাই। কোষ প্রাচীর খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে কোষ প্রাচীর। এই কোষ প্রাচীর থেকে কিন্তু সৃজনশীল প্রশ্ন আসে। কোষ প্রাচীর এবং কোষ ঝিল্লি, আগের ক্লাসে আমরা কোষ ঝিল্লি পড়ছি, আগের ক্লাসে আমরা কোষ ঝিল্লি পড়ছি, আজকের ক্লাসে আমরা কোষ প্রাচীরটা দেখবো। কোষ ঝিল্লি এবং কোষ প্রাচীর দুইটা মিলে কিন্তু সৃজনশীল প্রশ্ন আসে, ঠিক আছে? একসাথে মিলে কিন্তু সৃজনশীল প্রশ্ন আসে। তো চলো আমরা একটু দেখি কোষ প্রাচীরটা অ্যাকচুয়ালি কেমন। তাহলে আমি এখানে কয়েকটা কোষ আঁকাবো, ঠিক আছে? আমি কয়েকটা কোষ আঁকাবো, তাহলে তোমরা একটু ভালো রিয়েলাইজ করতে পারবা যে আসলে কোষ প্রাচীর ব্যাপারটা কি, ঠিক আছে? ধরো এটা একটা কোষ, থিকনেসটা আমরা একটু বাড়াই দিই, থিকনেসটা বাড়াই দিই। এটা ধরো একটা কোষ, এটা একটা কোষ, এটার পাশে আমরা আরেকটা কোষ আঁকাইলাম, ঠিক আছে? একটু সরাই দিলাম। কয়টা কোষ আঁকাইলাম আমি এখানে? দুইটা কোষ আঁকাইলাম, ঠিক আছে? নিচে ধরো আমরা আরেকটা কোষ আঁকাই, নিচে আমরা একটা কোষ আঁকাইলাম, উপরে কোষটাকে একটু উপরে উঠাই দিই, তাহলে ভালো হবে, তো নিচে স্পেস আসবে। এবং আমি এটা ডায়াগ্রাম আকারে বোঝানোর জন্য আমি এরকম আঁকাইছি, অ্যাকচুয়ালি তো কোষ এরকম হয় না, কোষ তো আরো সুন্দর হয়। এদিকে ধর আরেকটা কোষ, তো আমি 4টা কোষ এরকম করে আঁকাই দিছি, 4টা কোষ এখানে আমি আঁকাইছি, 4টা কোষ। হ্যাঁ, এখন দেখো এই কোষগুলো অ্যাকচুয়ালি হচ্ছে কোষের ঝিল্লি।
শর্টকাট সরাবো, আচ্ছা দাও শর্টকাট সরাই দিলাম। যেটা বলতেছিলাম যে আজকে দেখো আমার কিন্তু আজকে কিন্তু শরীরটা ভালো না, হ্যাঁ, এই জন্য একটু স্লোলি পড়াবো এবং একটু তাড়াতাড়ি ছুটি দিয়ে দেবো। তোমার হয়তো আমার চেহারা দেখে বুঝতে পারতো আমার শরীর ভালো না, ঠিক আছে? তাহলে দেখো এইখানে 4টা কোষ আছে এবং এগুলো হচ্ছে কোষের ঝিল্লি। এগুলো অ্যাকচুয়ালি কি কোষের ঝিল্লি। এখন আমি এখানে মেনলি দুইটা দুইটা কোষ নিয়ে সেপারেট করে আমি কথা বলি, তাহলে এটা বেশি ভালো হবে। দুইটা কোষকে একটু আরেকটু সরাই দিলাম কোষ প্রাচীরটা বোঝানোর জন্য। তো কোষ প্রাচীরটা আমাদের উদ্ভিদ কোষের বেলায় এই কোষ প্রাচীরটা থাকাটা বাঞ্ছনীয়, ঠিক আছে? খেয়াল করো কি ঘটে, দুইটা কোষের মাঝখানে এরকম পর্দা তৈরি হয়, এরকম পর্দা তৈরি হয় দুইটা কোষের মাঝখানে, এবং এটা এই দিকেও থাকবে, এইদিকেও থাকবে, এদিকেও থাকবে। এই জন্য আমি কোষটাকে একটু ছোটো করে আঁকাইছিলাম, যাতে করে এখানে একটু জায়গা থাকে। তাহলে কোষটাকে একটু ছোটো করে দিই, একটু ছোটো করে দিই, যাতে এখানে স্পেস থাকে। ওকে, তাহলে এই যে প্রাথমিকভাবে যে 4টা লাইন আমি টানলাম, এটা কি করলো? এই জিনিসটা কোষকে কি করলো? এই জিনিসটা তোমরা বলতে পারবা এই কোষটাকে পৃথক করছে। প্রথম কাজ কি করছে? পৃথক করা। কোষটাকে কি করছে? পৃথক করছে। আর কাহিনী এখানে শেষ হতে পারতো, কাহিনী এখানে শেষ হয় নাই। অ্যাকচুয়ালি গঠনটা এখানে কেমন? অ্যাকচুয়ালি গঠনটা হচ্ছে এরকম, চারিদিক থেকে কোষ প্রাচীরের যখন গঠন এরকম চারিদিক থেকে তৈরি হয়, এভাবে তৈরি হয় এবং চারিদিক থেকে তৈরি হয়। তাহলে এখন আমরা কি বলতে পারবো? কোষকে চারদিক থেকে একটা প্রোটেকশন দিছে, তাহলে কোষকে পৃথক করা, ঘিরে রাখা, ঘিরে রাখা ও রক্ষা করা, ঘিরে রাখা ও রক্ষা করা। তাহলে এটাও কি একটা কোষ প্রাচীরের কাজ হবে? ঘিরে রাখার মধ্যে ঘরটাকে একটু ঠিক করি, কোষটাকে ঘিরে রাখছে, পৃথক করছে, রক্ষা করছে। এখন দেখো আমরা বলতে পারি না এটা কোষকে বাইরের আঘাত থেকে রক্ষা করবে। দুটা কোষ থাকলে পাশাপাশি বাইরের আঘাত থেকে রক্ষা করবে, তাহলে আঘাত থেকে রক্ষা, আঘাত থেকে রক্ষা, বলো এটা কি একটা কোষ প্রাচীরের কাজ হওয়া উচিত? তাহলে কোষটাকে ঘিরে রাখছে, কোষটাকে বাইরে পৃথক করে রাখছে, কোষটাকে বাইরের আঘাত থেকে রক্ষা করছে, এবং দেখো কোষের একটা আকৃতি দান করতেও সে হেল্প করছে। দেখো তো কোষের একটা শেপটা দিতেও সে হেল্প করছে। কোষের আকৃতি দান কি করছে? কোষের একটা আকৃতি দান করতেও সে কি করছে? হেল্প করছে। তারপর দেখো কোষটাকে একটু দৃঢ় করে রাখছে। এটা ধরো একটা ধরো কোষের একটা ঝিল্লি, সাদাটা হচ্ছে কোষের ঝিল্লি, সাদা হচ্ছে কোষের ঝিল্লি। ধরো এটা একটা বিল্ডিং, বিল্ডিংয়ের বাইরে তুমি যদি একটা ওয়াল দাও, বিল্ডিংটা কি শক্তপোক্ত হবে? বিল্ডিংটা আগে থেকে আরো কি হবে? দৃঢ় হবে। তাহলে কোষের আকৃতি দান করছে এবং কোষকে দৃঢ়তা দান করছে। কোষকে কি করছে? দৃঢ়তা দান করছে। তাহলে দেখো কোষগুলাকে পৃথক করছে, ঘিরে রাখছে, রক্ষা করছে, দৃঢ়তা দান করছে, বাইরের আঘাত থেকে রক্ষা করছে। রক্ষা করা বাইরের আঘাত থেকে রক্ষা করা একই জিনিস। আকৃতি দান করছে, রক্ষা করার বাইরের আঘাত থেকে রক্ষা করা, দুটো হচ্ছে সিমিলার জিনিস, একই কথা দুইবার লিখছি। ওকে, এইগুলো হচ্ছে কোষ প্রাচীরের প্রাথমিকভাবে কাজ। কিন্তু কোষ প্রাচীরটা এরকম আসলে একটা স্তর দিয়ে তৈরি না। এই যে যে আমি হলুদ যে স্তরটা আমরা আঁকাইছি, এই স্তরটার নাম অ্যাকচুয়ালি কি জানো? এই স্তরটার নাম হচ্ছে মধ্য পর্দা বা মিডিল ল্যামেলা। মধ্য পর্দা বা মিডিল ল্যামেলা, মধ্য পর্দা বা মিডিল ল্যামেলা। তার মানে এটা একদম মাধ্যমিক পর্যায়ে আছে, মাঝখানে আছে, এজন্য এর নাম হচ্ছে মধ্য পর্দা বা মিডিল ল্যামেলা। আচ্ছা, কাহিনী এখানে শেষ হতে পারতো, কিন্তু কাহিনী এখানে শেষ হয় নাই, যে কথাটা বলতেছিলাম। এবার কি হবে? এর বাইরে আরো একটা লেয়ার তৈরি হবে। এর বাইরে কি হবে? আরো একটা লেয়ার তৈরি হবে, ঠিক আছে? সেই লেয়ারটা কেমন হবে? এই দেখো, আমরা এটাকে একটু মুছে দিই, আমরা এটাকে মুছে দিই, তাহলে ভালো হবে। এই দুটাকে মুছে দিয়ে একটা পর্দা রাখি, আমরা বলতে একটা পর্দা রাখি, তাহলে তোমাদের বুঝাতে সহজ হবে। দেখো এবার এটার উপর দিয়ে আরো একটা স্তর তৈরি হবে। এই যে দেখছো, এর উপর দিয়ে আরো একটা স্তর তৈরি হইলো। কেন হইলো? কোষ প্রাচীরটাকে আরো বেশি দৃঢ় করার জন্য, কোষ প্রাচীরটাকে আরো বেশি কি করার জন্য? পৃথক করার জন্য। পৃথক করার জন্য কি হইলো? আরো একটা বড় একটা লেয়ার তৈরি হয়ে গেল। এই যে এইটাকে আমরা বলবো প্রাথমিক প্রাচীর। এটাকে আমরা কি বলবো? প্রাথমিক প্রাচীর।
কি প্রাচীর ভাই? প্রাথমিক প্রাচীর। তাহলে পার্পেল কালার দিয়ে আমি যেটা আঁকাইছি এটা হচ্ছে প্রাথমিক প্রাচীর, প্রাথমিক প্রাচীর বা প্রাইমারি ওয়াল, প্রাথমিক প্রাচীর বা প্রাইমারি ওয়াল। ওকে, এবার সায়েন্টিস্টরা আরও খেয়াল করে দেখছে যে এটাকে আরও একটু সরাই দিই কোষটাকে, দেখছো কোষ কত দূরে দূরে যাচ্ছে, তো দেখছো কিভাবে একটার সাথে একটা গ্যাপ তৈরি হচ্ছে। সায়েন্টিস্টরা আরও দেখলো যে এর বাইরে আরও একটা পর্দা তৈরি হয়, আরও একটা পর্দা তৈরি হয়। এবার এটা যেটা তৈরি হবে 3 লেয়ারে তৈরি হবে। কয় লেয়ারে তৈরি হবে? 3 লেয়ারে। এই একটা লেয়ার, এই একটা লেয়ার, এই একটা লেয়ার, এরকম 3 লেয়ারে আরও একটা পর্দা তৈরি হবে, 3টা লেয়ারে। এবং এটাকে আমি চলো কপি করে ফেলি, কপি করে এইদিকে বসাই দিই। ঠিক আছে, 3টা লেয়ার কপি হয় নাই, সরি। এই দেখছো 3টা লেয়ারে আরও একটা পার্ট হয়ে গেল। এবার দেখো পুরো জায়গাটা এরকম ফিল আপ হয়ে গেল। এই যে দ্বিতীয়বার যে পর্দাটাকে আঁকাইলাম এটার নাম হচ্ছে প্রাথমিক প্রাচীরের পর সেকেন্ডারি প্রাচীর। এটার নাম হচ্ছে সেকেন্ডারি প্রাচীর বা গৌণ প্রাচীর। সেকেন্ডারি প্রাচীর বা গৌণ প্রাচীর। প্রাথমিক প্রাচীর হচ্ছে প্রাইমারি প্রাচীর, সেকেন্ডারি প্রাচীর বা গৌণ প্রাচীর। কিন্তু ভাইয়া এখানে আরেকটা ব্যাপার ঘটলো, সায়েন্টিস্টরা এটাও দেখলো যে মাঝখানে যে মধ্যপর্দা ছিল, মাঝখানে যে মধ্যপর্দা ছিল এটা সব থেকে কমন। এটাকে আমি আবার ঠিক করে আঁকাই একটু। এটা সব থেকে কমন পর্দা, এটা সব থেকে গুরুত্বপূর্ণ পর্দা, মধ্যপর্দা। এটা থাকবেই, এটা কোনো বিকল্প নাই, এটা প্রাথমিকভাবে এটা তৈরি হবে, এটা কোনো বিকল্প নাই। সায়েন্টিস্ট এটা খেয়াল করলো যে এটা ফাঁকে ফাঁকে, ফাঁকে ফাঁকে এরকম কিছু কিছু জায়গা আছে যেখানে প্রাথমিক প্রাচীর এবং সেকেন্ডারি প্রাচীর থাকে না। বেশি হয়ে গেছে, যে যেখানে প্রাথমিক প্রাচীর এবং সেকেন্ডারি প্রাচীর থাকে না। এই যে এতটুকু জায়গা খেয়াল করো, এই যে ডাইরেক্ট শুধুমাত্র মধ্যপর্দা নাই। ঠিক আছে, এই দেখো এখানে প্রাথমিক প্রাচীর এবং সেকেন্ডারি প্রাচীর নাই, প্রাথমিক প্রাচীর এবং সেকেন্ডারি প্রাচীর নাই। সেম এদিকেও একই অবস্থা করে দাও, প্রাথমিক প্রাচীর এবং সেকেন্ডারি প্রাচীর বাদ দিয়ে দাও, প্রাথমিক প্রাচীর এবং সেকেন্ডারি প্রাচীর বাদ দিয়ে দাও, প্রাথমিক প্রাচীর সেকেন্ডারি প্রাচীর বাদ দিয়ে দাও। দিয়ে দিলা? তাহলে এরকম মাঝখানে মাঝখানে এরকম খাজের মতো তৈরি হয়ে গেল। এবার আমরা হলুদ পাটটাকে আবার একটু ফিল আপ করে দিই, যেসব জায়গায় কেটে গেছে ওইসব জায়গায় বোঝানোর জন্য। তাহলে কিছু কিছু জায়গায় এরকম খাজের মতো তৈরি হলো, কিছু কিছু জায়গায় কিসের মতো তৈরি হলো? এরকম খাজের মতো তৈরি হলো। তাহলে এই খাজের মতো তৈরি হওয়া, ফাঁকার মতো তৈরি হওয়া জায়গাটা কি? এই জায়গাগুলোর নাম হচ্ছে কূপ। কূপ, কি নাম? কূপ। এই কূপ থাকাতে কি হলো বলো তো? কূপ থাকাতে একটা কোষ আরেকটা কোষের সাথে দেখো এর মাধ্যমে যোগাযোগ রক্ষা করার সুযোগ পেল। যোগাযোগ রক্ষা করার কি পেল? সুযোগ পেল। দেখছো একটা কোষ একটা কোষের মাধ্যমে সাইটোপ্লাজমীয় সংযোগ তৈরি করার সুযোগ পেল। কি পেল সুযোগ? এই জায়গাটার নাম তো সাইটোপ্লাজম, তাই না? কোষের ভিতরে যে জায়গাটুকু থাকে এটার নাম হচ্ছে সাইটোপ্লাজম। তাহলে এটাকে বলা হবে সাইটোপ্লাজমীয় সংযোগ। তাহলে দুইটা কোষ এরকম সংযোগ স্থাপন করতে পারলো যার নাম হচ্ছে সাইটোপ্লাজমীয় সংযোগ। এটা মিডিল ল্যামেলা, যেটা মধ্য পর্দায় হবে না। তার মানে কি? কোষ প্রাচীর গঠনের সময় প্রাথমিক প্রাচীর এবং সেকেন্ডারি প্রাচীর ফাঁকা ফাঁকা জায়গায় ফাঁকা ফাঁকা থেকে যায়, পুরোপুরি গঠন হয় না, মাঝখানে মাঝখানে এরকম ফাঁকের মতো তৈরি হয়। এইটাকে বলা হয় হচ্ছে কূপ। এই জায়গাগুলোকে কি বলা হয়? কূপ। এই জায়গাগুলোকে কি নামে ডাকা হয়? এই জায়গাগুলোকে ডাকা হয় কূপ। কূপ বা ইংলিশে বলা হয় পিট। কূপ বা ইংলিশে বলা হয় পিট। মুখোমুখি দুইটা পিঠকে, মুখোমুখি দুইটা পারকে দেখো, এটাকে দেখে মনে হচ্ছে না যে ধরো একটা মানুষ হেঁটে হেঁটে যাচ্ছে, এটা কেমন দেখো তো? এটা ধরো জমির খালের মতো না? তুমি যে রাস্তা জমি দেখছো, জমি, ধান ক্ষেতের জমি, ধান ক্ষেতের এরকম দেখো, এরকম ধরো ধান ক্ষেত উঁচু উঁচু করে রাখছে, এটা হচ্ছে ধান ক্ষেতের আল বা পার। আর এই জায়গাটা কিসের মতো? কূপের মতো। দুটা মুখোমুখি কূপ, এখানে তো একটা মানুষ দাঁড়ায় আছে, তার সামনে ঠিক এটা খাদের মতো। কিসের মতো? খাদের মতো। তাহলে এই যে মুখোমুখি যে দুটো জায়গা, এই যে মুখোমুখি যে জায়গাটা, এটাকে বলা হয় পিট পেয়ার। পিট পেয়ার, কূপ জোর।
পিঠ পেয়ার বা কূপ জোর। তাহলে মাঝখানে যে ফাঁকা জায়গা এটার নাম হচ্ছে পিঠ, মাঝখানে ফাঁকা জায়গাটার নাম হচ্ছে পিঠ। মুখোমুখি দুটা মুখোমুখি পিঠের যে মুখোমুখি যে দুইটা পার বা আইল বা স্তর, এই জায়গাটার নাম হচ্ছে পিঠ পেয়ার। আর আমরা এটা জানলাম যে কূপ নামক জায়গায় কি নাই, কূপ নামক জায়গায় কোনো প্রাথমিক প্রাচীর বা গৌণ প্রাচীর নাই, শুধু মধ্যপর্দা আছে। এই জন্য ওই জায়গায় থাকা মধ্যপর্দাকে বলা হবে পিঠ মেমব্রেন। ওই জায়গায় থাকা মধ্যপর্দাকে কি বলা হবে? পিঠ মেমব্রেন বা কূপ পর্দা। তাহলে আমরা এটা জানলাম যে আমাদের যে মধ্যপর্দা যে জিনিসটা আমরা পড়ছি, এই মধ্যপর্দাটা সব জায়গায় বিস্তৃত। তাহলে যদি প্রশ্ন আসে এমসিকিউতে, প্রশ্ন আসে এমসিকিউতে যে কোষের মধ্যে কোন জিনিসটা কমন, যেটা থাকবেই, কোষ প্রাচীরে কোন জিনিসটা কমন থাকবেই, সেটা কি আনসার হবে? কূপ পিঠ মেমব্রেন, বা যেটাকে আমরা বলতে পারি মধ্যপর্দা। ঠিক আছে, এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো হচ্ছে মধ্যপর্দা। বলেন বুঝছেন কিনা, বলেন বুঝছেন কিনা? আচ্ছা, টেলিগ্রামের লিঙ্কটাও দিয়ে দিব না, সমস্যা নেই। এখন দেখেন, এই যে সাইটোপ্লাজমের সংযোগ স্থাপন হয়েছে, দুইটা সাইটোপ্লাজমের মাঝখানে এখানে জিনিস আদান প্রদান করতে পারবে, কারণ এখানে প্রাথমিক প্রাচীর আর গৌণ প্রাচীরটা নাই। এই পিঙ্ক কালার যেটা, এটা হচ্ছে প্রাথমিক প্রাচীর, আর সবুজ কালার যেটা হচ্ছে গৌণ প্রাচীর। তো কূপ জায়গার মধ্যে প্রাথমিক প্রাচীর গৌণ প্রাচীর জিনিসটা নাই। এই জন্যে কূপ নামক যে জায়গাটা, এই কূপ নামক জায়গার মাধ্যমে দুইটা কোষের মধ্যে কিসের সংযোগ স্থাপন হয়েছে? সাইটোপ্লাজমের সংযোগ স্থাপন হয়েছে। আর এই সাইটোপ্লাজমিক সংযোগটাকে কি নামে ডাকে? এই সাইটোপ্লাজমের সংযোগটাকে ডাকে প্লাজমোডেজমা। প্লাজমোডেজমা, বা এটাকে এক বচনে প্লাজমোডেজমাটা নামে ডাকে। এই প্লাজমোডেজমা কি, এটা কিন্তু এমসিকিউতে আসে। হোয়াট ইজ প্লাজমোডেজমা? প্লাজমোডেজমা তাহলে কার অংশ? কোষ ঝিল্লির অংশ না কোষ প্রাচীরের অংশ? উত্তর দাও। প্লাজমোডেজমাটা কার অংশ? এই প্লাজমোডেজমা নামক যে জিনিসটা আমরা শিখলাম, এটা কার অংশ? প্লাজমোডেজমা কিন্তু কোষ ঝিল্লির অংশ না। প্লাজমোডেজমা হচ্ছে কোষ প্রাচীরের অংশ। তাহলে হোয়াট ইজ প্লাজমোডেজমা? প্লাজমোডেজমা হচ্ছে যে দুটি কোষের মাঝখানে যে কোষ প্রাচীরের মাঝখানে যে ফাঁকা দিয়ে আন্তঃকোষীয় সাইটোপ্লাজমের সংযোগ তৈরি হয়, তাকে বলা হয় প্লাজমোডেজমা। তাহলে দুটি পাশাপাশি কোষের সূক্ষ্ম ছিদ্রপথে সাইটোপ্লাজমিক যে সংযোগ স্থাপন হয়, তাকে বলা হয় প্লাজমোডেজমা। তাহলে প্লাজমোডেজমার সংজ্ঞা শিখবা, প্লাজমোডেজমার সংজ্ঞা অবশ্যই শিখবা, এটার সংজ্ঞা সিকিউতে আসবে। তাহলে আমরা এখানে কোষের আরও একটা কাজ অ্যাড করতে পারি। সেই কাজটা কি? সেই কাজটা হচ্ছে কোষের মধ্যে থেকে বিভিন্ন বস্তুর ভেতরে এবং বাইরে স্থানান্তর। ঠিক আছে, বস্তুর ভেতরে এবং বাইরে স্থানান্তর, বস্তুর ভেতরে ও বাইরে স্থানান্তর। এটা করতে পারতেছে না বলতো? বস্তুর ভেতরে এবং বাইরেও স্থানান্তরের কাজটাও কিন্তু কে করতেছে? কোষ প্রাচীর দিয়ে কিন্তু সম্ভব হচ্ছে। ঠিক আছে, তাহলে প্লাজমোডেজমা কি? প্লাজমোডেজমা হচ্ছে যে দুটি পাশাপাশি কোষের মাঝখানে সূক্ষ্ম সাইটোপ্লাজমিক সংযোগকে বলা হয় প্লাজমোডেজমাটা। দুটি পাশাপাশি কোষের মধ্যে সূক্ষ্ম সাইটোপ্লাজমিক সংযোগ হচ্ছে প্লাজমোডেজমা। এটার মাধ্যমে দুটো কোষ কি হয়? কানেক্টিভিটি তৈরি করে। এর মাঝখানে একটা কোষ থেকে একটা কোষে পানি, ছোট ছোট প্রোটিন, আরএনএ এবং বিভিন্ন বস্তুর কি হয়? আদান প্রদান হয়। ঠিক আছে, এটা কোষের বাইরের উদ্দীপনা ভিতরে এবং ভিতর উদ্দীপনা বাইরের দিকে সংযোগ করতে পারে। তাহলে এই সংজ্ঞাটা কিন্তু আমাদের পড়তে হবে। তাহলে প্লাজমোডেজমাটার সংজ্ঞা কি? প্লাজমোডেজমার সংজ্ঞা কি? দুটি, এটা কিন্তু লাগবেই, এটা পরীক্ষা আসে, দুটি পাশাপাশি কোষের মাঝে সূক্ষ্ম সাইটোপ্লাজমিক সংযোগকে বোঝায়। তাহলে দুটি পাশাপাশি কোষের মাঝখানে সূক্ষ্ম সাইটোপ্লাজমিক যে সংযোগ, তাকে বলা হয় প্লাজমোডেজমাটা। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কথাবার্তা। তাহলে আমরা একটু রিক্যাপ করি। রিক্যাপটা কি? দেখো, মাঝখানে আছে মধ্যপর্দা, মধ্যপর্দাটা একদম কমন, এটা থাকবেই। তার দুই পাশে হচ্ছে প্রাথমিক প্রাচীর। প্রাথমিক প্রাচীর একটা স্তরেই থাকে, এটা 1 থেকে 3 মাইক্রোমিটার পুরো হয়। প্রাথমিক প্রাচীরটা কতটুকু পুরো হয়? 1 থেকে 3 মাইক্রোমিটার পুরো হয়। ঠিক আছে, এটা একটু লিখে রাখো। প্রাথমিক প্রাচীর কতটুকু পুরো হয়? 1 থেকে 3 মাইক্রোমিটার পুরো হয়। 1 থেকে 3 মাইক্রোমিটার পুরো হয়, এটা কিন্তু এমসিকিউতে লাগে। আর তার উপর আর 3 স্তরে তৈরি হয় হচ্ছে সেকেন্ডারি প্রাচীর। তারপরে 3 স্তরে তৈরি হয় কি? সেকেন্ডারি প্রাচীর। যে সেকেন্ডারি প্রাচীর হচ্ছে 5 থেকে 10 মাইক্রোমিটার পর্যন্ত পুরো হয়।
5 থেকে 10 মাইক্রোমিটার পর্যন্ত পুরু হয় এবং সেকেন্ডারি প্রাচীর কয় স্তরে হয়? সেকেন্ডারি প্রাচীর 3 স্তরে হয়। ঠিক আছে, এইটুকু আমরা প্রাথমিকভাবে জানলাম। তারপর আমরা জানলাম কিছু কিছু জায়গায় প্রাথমিক প্রাচীর এবং সেকেন্ডারি প্রাচীর থাকে না, ওই জায়গাটাকে বলা হয় কূপ। মুখোমুখি দুইটা কূপের জায়গাটাকে বলা হয় পিট পেয়ার, এবং কূপের মধ্যে শুধুমাত্র মধ্যপর্দা থাকে, তখন এটাকে বলা হয় পিট মেমব্রেন। এবং এই কূপ তৈরির মাধ্যমে দুটো কোষ পাশাপাশি সংযোগ স্থাপন করতে পারে, এটাকে বলা হয় সাইটোপ্লাজমের সংযোগ বা প্লাজমোডেজমাটা। তাহলে দুটি পাশাপাশি কোষের মাঝখানে যে সাইটোপ্লাজমিক সংযোগ তাকে বলা হয় কি? প্লাজমোডেজমাটা। কি বলা হয়? প্লাজমোডেজমাটা। ঠিক আছে, আচ্ছা, এটা যদি আমরা বুঝে থাকি, এবার আমরা দেখব যে এই মধ্যপর্দাটা কিভাবে তৈরি হলো। তাহলে আমরা প্রাথমিকভাবে জানলাম যে আসলে কোষ প্রাচীরের ভৌত গঠন কি। যদি কখনো পরীক্ষায় প্রশ্ন আসে কোষ প্রাচীরের ভৌত গঠন লেখো, তাহলে আমরা এটা লিখব, কোষ কোষ প্রাচীরের ভৌত গঠন আলোচনা করো। ভৌত গঠন মানে কি? বাহ্যিক যে গঠন, এটাকে আমরা বুঝি। কোষ প্রাচীরের ভৌত গঠন আলোচনা করো বললে আমরা আনসার হিসাবে এটা দিব। আমরা আনসার হিসেবে এখন যেটা লিখছি এটা, এই চিত্রটা আমরা আঁকাবো। এই যে মাঝখানে এই চিত্রটা, এটা আমরা আঁকাই দিব, তাহলেই হবে। এই যে চারপাশের এখন যেগুলো আছে কোষ, এই কোষ তো সেগুলো না আঁকাইলেও চলবে। ঠিক আছে, বুঝতে পারলাম? ওকে, এবার আমরা দেখব যে কিভাবে প্রাথমিক প্রাচীর এবং কিভাবে মধ্যপর্দা তৈরি হয়। আমরা ধাপে ধাপে ভিতরে ঢুকতেছি, হ্যাঁ, ধাপে ধাপে ভিতরে ঢুকতেছি। তাহলে আমরা এখন মধ্যপর্দা তৈরি করব। ঠিক আছে, মধ্যপর্দা সৃষ্টি। মধ্যপর্দার জন্য আমরা কোন কালার বেছে নিচ্ছিলাম? হলুদ কালার বেছে নিচ্ছিলাম। তাহলে মধ্য পর্দা বা মিডিল ল্যামেলা, এইটা বোঝার জন্য তোমাদেরকে কোষ বিভাজনের কিছু কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। দেখো, এটা হচ্ছে একটা কোষ, একটু কিছু কনসেপ্ট আমরা একটু ক্লিয়ার করি। এটা ধরো একটা কোষ, হ্যাঁ, এই কোষটা বিভাজিত হয় কেমনে? এই কোষটা বিভাজিত হওয়ার পরে কি হয়? এই কোষটা বিভাজিত হওয়ার পরে এটার ভিতরে দুটো নিউক্লিয়াস তৈরি হয়ে যায়। দেখো, এটা নিউক্লিয়াস তৈরি হয়ে গেল, এটা নিউক্লিয়াস তৈরি হয়ে গেল, এবং এখানে ধরো আরেকটা নিউক্লিয়াস তৈরি হলো। মনে আছে? তাহলে এখন বলতো এটা কোন ধাপ? এটা কোন ধাপ? তোমরা অলরেডি বুঝে গেছো, এটা হচ্ছে টেলোফেজ ধাপ। কোন ধাপ এটা? কোষ বিভাজনের টেলোফেজ ধাপ। তাহলে কোষ বিভাজনের টেলোফেজ ধাপে এরকম পাশাপাশি নতুন দুইটা কি তৈরি হয়? নিউক্লিয়াস তৈরি হয়। নিউক্লিয়াস তৈরি হয়। এখন তোমাদের কি মনে আছে? আচ্ছা, নিউক্লিয়াস যেহেতু তৈরি হয়েছে, নিউক্লিয়াসের ভিতরে আমরা একটু এভাবে বুঝাই দিই যে এগুলো হচ্ছে নিউক্লিওলাস, এগুলো হচ্ছে নিউক্লিয়ার রেটিকুলাম। আচ্ছা, এগুলো দেওয়ার দরকার নেই, বেশি ঘন হয়ে যাচ্ছে। এটা এটা আমরা বুঝতে পারলাম যে এটা নিউক্লিয়াস তৈরি হয়েছে। নিউক্লিয়াস তৈরি হয়েছে। এবার আমাদের কি মনে আছে যে দুইটা কোষের মাঝ বরাবর কিছু সাইটোস্কেলেটন বা কিছু স্পিন্ডল তন্তু ছিল? একটু মনে করার চেষ্টা করো তো। এরকম স্পিন্ডল তন্তু ছিল, মনে পড়ে? স্পিন্ডল তন্তু, এরকম স্পিন্ডল তন্তু ছিল, তো মনে করার চেষ্টা করো। যে কনসেপ্ট দিচ্ছে এই কনসেপ্ট খুবই গুরুত্বপূর্ণ। এরকম স্পিন্ডল তন্তু ছিল, 9-10 পড়া। ঠিক আছে, এটা 9-10 পড়া। এগুলো হচ্ছে স্পিন্ডল তন্তু ছিল, যে স্পিন্ডল তন্তুর মাধ্যমে কিন্তু এগুলো তৈরি হয়েছিল। এবং আমরা এটা পড়ছিলাম যে টেলোফেজ ধাপের পরে স্পিন্ডল তন্তু ভ্যানিশ হওয়া শুরু করে, তাই না? টেলোফেজ ধাপের পরে স্পিন্ডল তন্তু কি হওয়া শুরু করে? ভ্যানিশ হওয়া শুরু করে। তাই দেখো, এই টেলোফেজ ধাপের শেষে, টেলোফেজের শেষে, কথাটা কি? টেলোফেজের শেষে কিছু ঘটনা ঘটবে। কি ঘটনা ঘটবে? এই যে স্পিন্ডল তন্তুগুলো আছে, খেয়াল করো, এই যে স্পিন্ডল তন্তুগুলো আছে, আমি এটাকে কপি করলাম। এই স্পিন্ডল তন্তুগুলা এক জায়গায় এসে জড়ো হওয়া শুরু করবে। এই যে স্পিন্ডল তন্তুগুলা, সরি, এই যে স্পিন্ডল তন্তুগুলা এক জায়গায় এসে জড়ো হওয়া শুরু করবে, যেরকম এই যে দেখছো, এই যে দেখছো, এক জায়গায় এসে জড়ো হওয়া শুরু করবে, এক জায়গায় এসে জড়ো হওয়া শুরু করবে দুই দিকে। ঠিক আছে, দেখছো? এটা গঠন যে এরকম হয় তা না, আমি বললাম আর কি যে মাঝখানে এসে এরা এরকম জমা হওয়া শুরু করছে। জমা হয়ে একটা বাঁশের একটা বেড়ার মতো তৈরি করবে। কিসের মতো তৈরি করবে? একটা বেড়ার মতো তৈরি করবে। বেড়া মানে বুঝো? বেড়া মানে কি? ফ্যান্স, যেটাকে বলে ফ্যান্স। ফ্যান্স মানে কি? ফ্যান্স মানে হচ্ছে বেড়া। এই যে দেখছো, একটা বেড়া দিছে। বেড়া মানে বুঝো তো? এরকম একটা বেড়ার মতো দিছে দুই দিকে এসে। দেখছো, দুই দিকে এসে একটা কিসের মতো তৈরি করছে? একটা বেড়ার মতো তৈরি করছে। কারণ এটা তো দরকার নাই, কারণ কোষ বিভাজন তো হয়ে গেছে। এরকম করে একটা বেড়ার মতো তৈরি করছে, এটাকে বলা হচ্ছে বেড়া। বেড়া, বেড়াকে ইংলিশে বলা হয় কি? ফেন্স। বেড়াকে ইংলিশে কি বলা হয়? কি? ফেন্স। ফেন্স। বেড়া বুঝো না? লাঠি দিয়ে যে বেড়া দেয়, হ্যাঁ, বুঝতে পারছো তো? লাঠি দিয়ে যে বেড়া দেয়, এরকম ফেন্সের মতো তৈরি করে। ঠিক আছে, কি তৈরি করে? ফেন্সের মতো তৈরি করে। ভাই আপনার ম্যারাথন ক্লাসগুলো সেরা। ভাই একটু স্লো বলেন, এর থেকে স্লো যাওয়া সম্ভব না, আমি চোখেও দেখতেছি না। ভাইয়া
প্লাজমোডেজমা এন্ড পিটের মাঝে ডিফারেন্স কি? পিট হচ্ছে ফাঁকা জায়গা, আর প্লাজমোডেজমাটা হচ্ছে এর মাঝখানে সাইটোপ্লাজমের যে সংযোগ তৈরি হয়, সংযোগটাকে নাম হচ্ছে প্লাজমোডেজমা। মানে প্লাজমোডেজমাটা হচ্ছে একটা কানেক্টিভিটি, মানে একটা নেটওয়ার্ক, আর পিঠ হচ্ছে ফাঁকা জায়গা। মানে ব্যাপারটা হচ্ছে পিঠ হচ্ছে ধরো একটা বাতাস, যে বাতাসের মাঝখানে মোবাইলের নেটওয়ার্ক যাচ্ছে, নেটওয়ার্কটা হচ্ছে প্লাজমোডেজমাটা। ঠিক আছে, বুঝতে পারছি? ওকে, টারশিয়ারি ওয়াল এখনো জানি। তাহলে এই যেরকম তৈরি হলো, এখন এই ফেন্স বা বেড়া, এই ফেন্স বা বেড়া এত তৈরি হলো, এইটার নাম হচ্ছে ফ্র্যাগমো। এটার নাম কি? ফ্র্যাগমো। এই ফ্রেঞ্চ বা বেড়াকে ফ্রেঞ্চ ভাষায় ফ্র্যাগমো বলে, ফ্রেঞ্চ না গ্রিক ভাষায় ফ্র্যাগমো বলে, ফ্র্যাগমো। আর এটা ক্লোশের মধ্যে তৈরি হয়েছে বলে এটার নাম হচ্ছে ফ্র্যাগমোপ্লাস্ট। প্লাস্ট শব্দটা আসছে প্রোটোপ্লাস্ট থেকে, তো এটার নাম হয়ে গেল ফ্র্যাগমোপ্লাস্ট। তাহলে এই যে বেড়ার মতো তৈরি হলো, এই বেড়াটার নাম হচ্ছে ফ্র্যাগমোপ্লাস্ট। এই ফ্র্যাগমোপ্লাস্ট বেড়াটা কে তৈরি করলো? ফ্র্যাগমোপ্লাস্ট বেড়া তৈরি করলো হচ্ছে, কে তৈরি করলো? স্পিন্ডল তন্তু। কে তৈরি করলো? স্পিন্ডল তন্তু। এখন তোমরা কি এটা জানো? তোমাদের যেটা অ্যাপের মাধ্যমে দেখাইছিলাম, স্পিন্ডল তন্তুগুলো যে অ্যাকচুয়ালি মাইক্রোটিবিউল, এই কথাটা কি তোমাদের মনে আছে? স্পিন্ডল তন্তুগুলো যে অ্যাকচুয়ালি মাইক্রোটিবিউল, তোমাদের কি এটা মনে আছে কিনা বলো? মাইক্রোটিবিউল মানে ছোট ছোট টিউবের মতো, যেটাকে আমরা কোষ কঙ্কাল বলি। তোমাদের কি এটা মনে আছে? মাইক্রোটিবিউল যদি মনে না থাকে, তাহলে চলো আমি এক 3D অ্যাপের মাধ্যমে তোমাদের এটাকে আবার একটু দেখাই। তোমাদের একদম 3D অ্যাপে আমি কিন্তু দেখাই দিয়েছিলাম যে কোষের সেন্ট্রিওল থেকে, পানি কোষের সেন্ট্রিওল থেকে এরকম লম্বা 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 লম্বা, একটু মনে করার চেষ্টা করো, লম্বা লম্বা কোষ কঙ্কাল তৈরি হয়েছিল, যেগুলোর নাম দিয়েছিলাম আমরা কি? যেগুলোর নাম দেখছিলাম আমরা মাইক্রোটিবিউল। কি নাম? মাইক্রোটিবিউল, কোষ কঙ্কাল। মাইক্রো মানে ছোট, আর টিউব মানে হচ্ছে নালী, তাহলে ছোট ছোট নালীর মতো তৈরি হয়েছিল। ঠিক আছে? ঠিক আছে ভাই, দেখো আমি তোমাদের দেখাই, কোষের মডেলটা নিয়ে আসি। এই যে এই হচ্ছে কোষের মডেল, এই হচ্ছে প্রোটোপ্লাজম, হাইট করে দিলাম, প্রোটোপ্লাজম হাইট করে দিলাম। অনেক অনেক কোষ কঙ্কাল আছে, এত কোষ কঙ্কাল আমার দরকার নাই। দাঁড়াও, হাইট করি। এটা হাইট করি। দেখো, এই যে দেখো নিউক্লিয়াসের চারিদিকে, এই দেখো এটার নাম কি ছিল? সেন্ট্রিওল। হ্যাঁ, এর নাম ছিল সেন্ট্রিওল। সেন্ট্রিওলের চারদিক থেকে দেখো এই যে যেগুলো বের হয়েছে, এগুলো হচ্ছে স্পিন্ডল তন্তু। এখন যেটা পার্পেল কালার, পিঙ্ক কালার হয়ে আছে দেখছো, এগুলো হচ্ছে স্পিন্ডল তন্তু। এগুলোর নামে কি? স্পিন্ডল তন্তু। হ্যাঁ, এই স্পিন্ডল তন্তুগুলাই তো নিউক্লিয়াসের চারিদিকে ঘিরে থাকে এবং পানি কোষে কোষ বিভাজন করে। এখন ধরো কোষ বিভাজন হয়ে গেছে, তখন তো এদের আর দরকার নেই। তাহলে স্পিন্ডল তন্তুগুলোকে কি নামে ডাকছে একটু দেখো তো? স্পিন্ডল তন্তুগুলোকে মাইক্রোটিবিউল নামে ডাকছে। পোস্টেরিয়র মানে পেছনে। আবার দেখো মাইক্রোটিবিউল, কোষ কঙ্কাল। তাহলে অ্যাকচুয়ালি কি হয়েছে ভাইয়া? মাইক্রোটিবিউল যেগুলা স্পিন্ডল তন্তু ছিল, এই যে স্পিন্ডল তন্তু ছিল যেগুলা, মাইক্রোটিবিউল যেগুলা ছিল, সেগুলো মাঝ বরাবর এসে বেড়ার মতো তৈরি করছে, এবং তখন তার নাম হয়েছে ফ্র্যাগমোপ্লাস্ট। কি নাম হয়ে গেছে? ফ্র্যাগমোপ্লাস্ট। কি নাম হয়ে গেছে? ফ্র্যাগমোপ্লাস্ট। তাইলে কোষ কিভাবে কিভাবে গঠনটা আসলো? মাইক্রোটিবিউল, মাইক্রোটিবিউল মাঝ বরাবর আসলো, মাঝ বরাবর এসে কি তৈরি করলো? টেলোফেজ ধাপের শেষে মাঝ বরাবর এসে ফ্র্যাগমোপ্লাস্ট তৈরি করলো। ঠিক আছে? আচ্ছা, এখন কোষে অবশ্যই গোলজি বস্তু ছিল। দেখো তোমাদের দেখাই, এই দেখো, এটা তো আসলোই, এগুলোকে এখন মুছে দিই, দরকার নাই, সাইটোস্কেলেটন মুছে দিই। এখন দেখো তো, এই যে এটা কি গোলজি বস্তু, এই যে এটা কি গোলজি বস্তু, দেখছো এই যে গোলজি বস্তু, এই গোলজি বস্তু থেকে তো সব সময় এরকম ভেসিকল তৈরি হয়। ভেসিকল মানে গোলজি বস্তু, যেটা আমরা তোমাদের আগে একদিন হয়তো বা দেখাইছি গোলজি বস্তু। এই গোলজি বস্তু থেকে দেখো এরকম গোল 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 কিছু প্যাকেট তৈরি হয়, এরকম বল, এর মধ্যে বিভিন্ন রকমের এনজাইম থাকে, বিভিন্ন রকমের রাসায়নিক বস্তু থাকে। এরকম একটা রাসায়নিক বস্তু হচ্ছে পেকটিন। এরকম একটা রাসায়নিক বস্তু কি? পেকটিন, যেটার ভিতরে পেকটিক লবণ থাকে, পেকটিক অ্যাসিড থাকে। যাই হোক, এইরকম করে এরকম একটা থলির মতো তৈরি হবে, যে থলির ভিতরে কি থাকবে? পেকটিন থাকবে, পেকটিন। ঠিক আছে? এরকম থলি জিনিসটা ওই ফ্র্যাগমোপ্লাস্টের কাছে আসবে। তাহলে গোলজি বস্তু থেকে এরকম পেকটিন জাতীয় ভেসিকল আসবে। তাহলে গোলজি বস্তু থেকে আসবে কি? পেকটিন জাতীয় ভেসিকল। গোলজি বস্তু থেকে আসবে কি? পেকটিন জাতীয় ভেসিকল, যেখানে পেকটিক অ্যাসিড থাকবে। ঠিক আছে? পেকটিক অ্যাসিড থাকবে এবং ওটার লবণও থাকবে। আচ্ছা, এত ডিটেলসে যাওয়ার দরকার নেই। তাহলে আমরা কি বললাম? এই দেখো, এটার পাশে চলো আমরা একটা গোলজি বস্তু আঁকাই দিই। এটার পাশে চলো আমরা একটা গোলজি বস্তু আঁকাই দিই, এই যেরকম গোলজি বস্তু।
গোলজি বস্তু, গোলজি বস্তু থেকে এরকম গোল গোল ভেসিকলের মতো তৈরি হয়, ভেসিকলগুলো গোল গোল হয়, ভেসিকলগুলো কেমন হয়, গোল গোল হয়। তাহলে এগুলো হচ্ছে কি ভেসিকল, এগুলো হচ্ছে কি ভেসিকল, হ্যাঁ, এগুলো হচ্ছে ভেসিকল। গোলজি বস্তু, এই ধরো একটা গোলজি বস্তু আমরা এখানে আনলাম, এটাকে আবার একটু কপি করি, আরেকটা কপি করি, গোলজি বস্তু, এবং এখানে গোল গোল কি তৈরি হলো, ভেসিকল তৈরি হলো। তো এই ভেসিকুলের ভিতরে কি আছে, পেকটিন আছে, এই ভেসিকুলের ভিতরে কি আছে, পেকটিন আছে। তাহলে আমরা এটা একটু লিখি, পেকটিন ভেসিকল, পেকটিন ভেসিকল, পেকটিন ভেসিকল অফ গোলগি, পেকটিন ভেসিকল অফ গোলগি বস্তু। গোলগি বস্তু থেকে আসা পেকটিন, যে উদ্ভিদ কোষে সেন্ট্রিওল থাকে না, কিন্তু স্পিন্ডল তন্তু থাকে কেন ভাইয়া? উদ্ভিদ কোষে ডাইরেক্ট মাইক্রোটিবিউল থাকে, কোষ কঙ্কাল থেকে, ওইখান থেকে তৈরি হয়ে যায়, ওখানে সেন্ট্রিওল দরকার পড়ে না। উদ্ভিদ কোষে সেন্ট্রিওল দরকার পড়ে না, ডাইরেক্ট কোষ কঙ্কাল থেকে তৈরি হয়ে যায়। কোষ কঙ্কাল তো উদ্ভিদেও থাকে, প্রাণীতেও থাকে। এই পেকটিন জাতীয় ভেসিকলগুলো কি করে, পেকটিন জাতীয় ভেসিকলগুলো এই যে মাছ বরাবর যেখানে, এইখানে আসা শুরু করে। অলরেডি তো এখানে অনেক কি জমা হয়ে গেছে, অলরেডি এখানে বেড়ার মতো অনেকগুলা কি জমা হয়ে গেছে, যে বেড়ার মতো, বেড়ার মতো তো অনেকগুলা কোষ কঙ্কাল জমা হয়ে গেছে, ফ্র্যাগমোপ্লাস্ট জমা হয়ে গেছে। কিন্তু এদেরকে শক্তপোক্ত করার জন্য এবার আসবে কি, পেকটিন জাতীয় ভেসিকল। এই যে ওদেরকে শক্ত করার জন্য এখানে কি চলে আসবে, পেকটিন ভেসিকল, পেকটিন নিয়ে চলে আসবে, পেকটিন লবণ নিয়ে চলে আসবে, পেকটিন লবণ কি নিয়ে চলে আসবে, পেকটিন জাতীয় লবণ। পেকটিনটা কি দিয়ে তৈরি, পেকটিনটা তৈরি হচ্ছে ক্যালসিয়াম পেকটেট এবং ম্যাগনেসিয়াম পেকটেট লবণ দ্বারা। তাহলে পেকটিন জাতীয় ভেসিকুলার ভিতরে কি আছে, পেকটিন জাতীয় ভেসিকুলার ভিতরে আছে পেকটিন, পেকটিন, পেকটিনটা কি, পেকটিন হচ্ছে ক্যালসিয়াম পেকটেট, ক্যালসিয়াম পেকটেট ও ম্যাগনেসিয়াম পেকটেট লবণ, ম্যাগনেসিয়াম পেকটেটের লবণ, ক্যালসিয়াম পেকটেট, ম্যাগনেসিয়াম পেকটেট লবণ বলে এটাকে, বলা হয় একসাথে কি, এটাকে একসাথে বলে পেকটিন। এখন দেখো পেকটেট লবণটা কেমন আমরা বুঝলাম, পেকটেট কেন ডাকতেছি আমরা এটাকে, এটা তোমাদের একটু বুঝাই কেন আমরা পেকটেট ডাকতেছি। দেখো ধরো HCl, HCl কি হাইড্রোক্লোরিক অ্যাসিড, এখান থেকে যদি আমি হাইড্রোজেনকে সরাই দিই, এখান থেকে যদি আমি হাইড্রোজেনকে সরাই দিই, তাহলে সেটা কি আয়ন হয়ে যাবে, ক্লোরাইড আয়ন হয়ে যাবে, ক্লোরাইড। তেমনি কোনো জায়গা থেকে হাইড্রোজেন সরাই দিলে, অ্যাসিড অ্যাসিড পার্টটা সরাই দিলে ওটা পেকটেট, অ্যাসিটেট হয়ে যায়, কি হয়ে যায়, অ্যাসিটেট হয়ে যায়। তাহলে পেকটিক অ্যাসিড থেকে অ্যাসিড সরাই দিছি, এই জন্য পেকটেট হয়ে গেছে, পেকটিক অ্যাসিড থেকে অ্যাসিড সরাই দিছি, পেকটেট হয়ে গেছে। সেটা অ্যাসিড আবার ক্ষার বিক্রিয়া করলে লবণ হয়, ক্যালসিয়ামের ক্যালসিয়ামের ক্ষারের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম পেকটেট হয়ে গেছে, ম্যাগনেসিয়াম পেকটেট হয়ে গেছে, এগুলো দিয়ে পেকটিন জাতীয় ভেসিকল তৈরি। এবং এইভাবে মাছ বরাবর এরকম হয়ে তৈরি হয়ে যাবে, মাছ বরাবর এরকমভাবে তৈরি হয়ে যাবে। ঠিক আছে, তৈরি হওয়ার পরে এই যে জিনিসটা, এটা আস্তে 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 কি শিফট হবে, এই পুরো জিনিসটা আস্তে আস্তে মধ্য পর্দায় শিফট হবে, এই পুরো জিনিসটা আস্তে আস্তে কি হবে, মধ্য পর্দায় শিফট হবে। তাহলে তাহলে পেকটিন জাতীয় ভেসিকল আসলো, পেকটিন জাতীয় ভেসিকল আসলো কোথায়, ফ্র্যাগমোপ্লাস্টের সাথে, এই ফ্র্যাগমোপ্লাস্ট এলাকাতে। তাহলে ফ্র্যাগমোপ্লাস্ট কেমন তৈরি হয়েছে, এই যে কোষ কঙ্কাল জমে জমে এখানে তৈরি হয়েছে, মাইক্রোটিউবুল জমে জমে তৈরি হয়েছে, তার উপরে আবার পেকটেট পেকটিন আসছে, পেকটিন এসে এই জায়গাটা এরকম আঠালো হয়ে গেছে। পেকটিন কিন্তু খুব আঠালো, লবণ তো, লবণের কারণে এটা খুব আঠালো হয়ে যায়, লবণ দিয়ে এটা শক্ত হয়ে টাইট হয়ে যায়। ঠিক আছে, এর ফলে যে জিনিসটা তৈরি হয়েছে সেই জিনিসটা হচ্ছে সেই জিনিসটা হচ্ছে কি, এইভাবে করে একটা কোষ প্লেট তৈরি হয়েছে প্রাথমিকভাবে। এভাবে করে কি তৈরি করবে, প্রাথমিকভাবে এভাবে করে তৈরি হবে একটা কোষ প্লেট। এখন এত তাড়াতাড়ি কিন্তু হবে না, এত তাড়াতাড়ি কিন্তু এখানে মধ্যপর্দা তৈরি হয়ে যাবে না, কিন্তু এভাবে করে আস্তে আস্তে এখানে একটা কোষ প্লেট তৈরি হবে। কি তৈরি হবে, কোষ প্লেট। প্রাথমিকভাবে কি তৈরি হলো, একটা কোষ প্লেট তৈরি হলো, কোষ প্লেট একটা প্লেটের মতো তৈরি হলো। এই কোষ প্লেটটা কোষ ঝিল্লির সাথে সংযুক্ত হবে। জাস্ট এ মিনিট, এটা কিন্তু অনেক বুঝার জিনিস ভাই, ঠান্ডা মাথায় বুঝতে হবে। লাস্টে আমি সামারি করে দিব, একটা মিনিট দাঁড়াও, লাস্টে আমি সামারি করে দিব, টেনশন নেই। ওকে, তাহলে কোষ প্লেট তৈরি করলো। এই কোষ প্লেটটা আস্তে আস্তে এখানে কোষ ঝিল্লি তৈরি হয়েছে, কোষ ঝিল্লি তৈরি হয়েছে আমরা জানি, এরকম করে কোষ ঝিল্লি তৈরি হয়েছে। পরের ধাপে কোষ ঝিল্লি তৈরি হয়েছে, এই কোষ ঝিল্লিকে স্পর্শ করবে। তাহলে আমরা পরের স্টেপে যাই, আমরা একটু উপরে তুলি জিনিসটাকে, দাঁড়াও, আমরা একটু এটাকে উপরে তুলি পুরো জিনিসটাকে, পরের স্টেপে যাই, ধাপে ধাপে ঠান্ডা মাথায় বুঝবো। খালি তো মুখস্থ করলেই হয় না, তোমরা অনেকেই দেখে মুখস্থ করো, মুখস্থ করে কতক্ষণ চালাইতে পারবা ভাই, কতক্ষণ মুখস্থ করে চালাইতে পারবা, বুঝতে হবে তো। তাহলে এটার পরের স্টেপে যাই, চলো আমরা
এটা পরের স্টেপে কি হইলো? হোয়াট ইজ দ্য নেক্সট স্টেপ? এর পরের স্টেপে কি ঘটছে? দাঁড়াও, এই যে এটাকে এইটাকে আমি কপি করলাম, তোমরা এখনই আঁকায়ও না, তোমরা এখনই আঁকায়ও না। পরের ধাপে কি ঘটলো দেখো, এর পরের ধাপে তাহলে কোষ প্লেট তৈরি করলো। কোষ প্লেট তৈরি করার পরে আমরা এখানে আসি, এখান থেকে আমরা এদিকে আসছি। কোষ প্লেট তৈরি করার পরে এখন দেখি কি ঘটবে। এখন এইখান থেকে আস্তে আস্তে কোষ ঝিল্লির সাথে অ্যাটাচ হবে, কোষ ঝিল্লির সাথে কোষ প্লেটটা অ্যাটাচ হবে। তো দুই দিকে কোষ ঝিল্লি তৈরি হয়ে যাবে। কোষ ঝিল্লি তৈরি হয়ে গেলে কিন্তু নতুন দুটা কোষ হয়ে গেল। তাহলে কোষ ঝিল্লি তৈরি হলো। এটা কি তৈরি হলো? কোষ ঝিল্লি। কোষ ঝিল্লি, কোষ ঝিল্লি গঠন, কোষ ঝিল্লি গঠন হলো এবং এটা কোষ প্লেটের সাথে সংযুক্ত হইল। কোষ প্লেটে সংযুক্ত হইল, কোষ ঝিল্লি গঠন হইল, কোষ ঝিল্লি গঠন হইল এবং পুরো জিনিসটা কোষ প্লেটের সাথে কি হইল? সংযুক্ত হইল, কোষ প্লেটের সাথে সংযুক্ত হইল। এবং তার পরবর্তীতে এই কোষ প্লেটটাই, কোষ প্লেট যেটা হয়েছিল, যে কোষ প্লেট নামক যে জিনিসটা হয়েছিল, সেই কোষ প্লেটটাই আস্তে আস্তে শিফট হইল মধ্য পর্দায়। কোষ প্লেটটাই আস্তে আস্তে মধ্য পর্দা বা মিডিল ল্যামেলা হয়ে গেল। তাহলে এখন দেখো, আমি পুরো জিনিসটা আবার বলি, আমরা মধ্যপর্দা তৈরি শিখলাম মাত্র, আমরা মাত্র মধ্যপর্দা তৈরি শিখলাম। বুঝছো কিনা বলো? আমি এতক্ষণ যেটুকু বলছি এটুকু বুঝছো কিনা বলো? এখানে কিন্তু অনেক কনফিউজিং এর জায়গা আছে কিন্তু, ঠিক আছে? খেয়াল করো, কোষ বিভাজন টেলোফেসের শেষের দিকে, টেলোফেসের শেষের দিকে এই যে আমাদের স্পিন্ডল তন্তু যেগুলো ছিল, এই স্পিন্ডল তন্তুগুলো মাঝ বরাবর জায়গায় চলে আসলো, মাঝ বরাবর জায়গায় চলে আসলো মাইক্রোটিউবিউল। স্পিন্ডল তন্তুগুলো অ্যাকচুয়ালি কি ছিল? মাইক্রোটিউবিউল ছিল। এবং একটা বেড়া তৈরি করলো, ফ্যান, যেটাকে আমরা ফ্র্যাগমোপ্লাস্ট বলি। ফ্র্যাগমো মানে হচ্ছে বেড়া। দেন এই ফ্র্যাগমোপ্লাস্টের সাথে এসে কে যুক্ত হইলো? পেকটিন জাতীয় ভেসিকল আসলো গোলজি বস্তু থেকে, পেকটিন ভেসিকল অফ গোলগি। পেকটিন জাতীয় ভেসিকল, গোলগি বস্তু এরকম কিছু ভেসিকলের মতো গহ্বরের মতো তৈরি করে, যেটার ভিতরে বিভিন্ন রকমের রাসায়নিক পদার্থ থাকে। ওই রাসায়নিক পদার্থ হিসেবে কে ছিল? পেকটিন ছিল। হোয়াট ইজ পেকটিন? ক্যালসিয়াম পেকটেট ও ম্যাগনেসিয়াম পেকটেট, ঠিক আছে? এইটা এই ফ্র্যাগমোপ্লাস্টের সাথে কানেক্ট হয়ে এই জায়গাটা ঠিক হয়ে গেল এবং তৈরি হইল কোষ প্লেট। কোষ প্লেটের সাথে কোষ ঝিল্লি অ্যাটাচ হইল এবং আস্তে আস্তে কোষ প্লেট মধ্যপর্দায় পরিণত হইল। সেল মেমব্রেন কিভাবে তৈরি, এটা অন্য আলোচনা। সেল মেমব্রেন তো অলরেডি পড়াই ফেলছি। কোষ ঝিল্লি তো তৈরি হবেই ভাই, কোষ ঝিল্লি তো আগে থেকে একটা ছিল, এটা এরকম খাজের মতো হয়ে মাঝখানে চলে আসছে। কোষ ঝিল্লি তো আগেও ছিল, এই যে কোষ ঝিল্লি তো আগেই ছিল, এখানে মাঝখানে একটা এক্সট্রা তৈরি হয়েছে। ওটা আমাদের এখন মুখ্য আলোচনার বিষয় নয় বাবা। এখন একটা জিনিস দেখো, ক্যালসিয়াম পেকটেট কি আসলে? পেকটিক অ্যাসিডের একটা লবণ। ম্যাগনেসিয়াম পেকটিট কি আসলে? একটা পেকটিক অ্যাসিডের লবণ। সে যদি আবার H+ ফিরে পায়, তাহলে কিন্তু সে আবার পেকটিক অ্যাসিডে পরিণত হতে পারবে। তাহলে কোষ প্রাচীরে পেকটিক অ্যাসিডও থাকে। ক্যালসিয়াম পেকটেট হচ্ছে কি? পেকটিক অ্যাসিডের একটা ক্যালসিয়ামের লবণ। কারণ আমরা জানি অ্যাসিডের ক্ষার মিলিত হলে লবণ তৈরি করে, লবণ আর পানি তৈরি করে। তাহলে পেকটিক অ্যাসিডের সাথে তুমি ক্ষার হিসেবে ক্যালসিয়ামের ক্ষার ব্যবহার করছিলে, এটা ক্যালসিয়াম পেকটেট লবণে পরিণত হয়েছে। এটাকে তুমি আবার অ্যাসিডে পরিণত করতে পারবা চাইলে। তাহলে কোষ প্রাচীরে ক্যালসিয়াম পেকনেট আর ম্যাগনেসিয়াম পেকটেট মিলে পেকটিনও পাওয়া যায়, আবার পেকটিক অ্যাসিডও পাওয়া যায়। এই কথাটা মনে রাখবা কিন্তু, পেকটিক অ্যাসিডও পাওয়া যায়, কথাটা মনে রাখো। পেকটিক অ্যাসিডও মিলে, কি মিলে? পেকটিক অ্যাসিডও মিলে। মিলে মানে কি? পাওয়া যায়। মানে কোষ প্রাচীরে আরও কি পাওয়া যায়? পেকটিক অ্যাসিডও পাওয়া যায়। হ্যাঁ, পেকটিক অ্যাসিডও মিলে। এটা একটু জাস্ট দাগায় রাখো। বুঝতে পারলাম? তাহলে আমাদের মধ্যপর্দার সৃষ্টি হয়ে গেল, মধ্যপর্দার সৃষ্টি হয়ে গেল। এবার আমরা প্রাথমিক প্রাচীর কিভাবে তৈরি হয় সেদিকে জানবো। খুবই ঠান্ডা মাথায় বুঝতে হবে। এতক্ষণ যা যা বুঝাইছি ক্লিয়ার তো? একবার বুঝে নাও, তোমরা জীবনে কেউ আটকাইতে পারবে না। না বুঝে কতক্ষণ তুমি মুখস্থ করবে? আমি তো দাগাই দিতেই পারি বইয়ের মধ্যে। আমার কথা বুঝতেছো তো? আমার কাছে পড়লে অনেক সময় লাগে, দেখবে অন্যরা অনেক আগায় গেছে, তোমরা মনে হইতে পারে আল্লাহ গো অনেক আগায় গেল। ভাই এইখানে তুমি রিয়েল বায়োলজিটাকে শিখতে পারবা, অ্যাকচুয়াল বায়োলজিটাকে শিখতে পারবা। খালি দাগাই দিলাম আর মুখস্থ করে, এটা তো হয় না রে ভাই। এই জন্যে ধৈর্য ধরে আস্তে ধীরে শিখতে হবে। এবার আমরা জানবো প্রাইমারি ওয়াল কিভাবে তৈরি করে। প্রাইমারি ওয়াল গঠন, প্রাইমারি ওয়াল বা প্রাথমিক প্রাচীর, যেটা থিকনেস হচ্ছে 1 থেকে 3 মাইক্রোমিটার। দেখো তো এই 1 থেকে 3 মাইক্রোমিটার, এই লাইনটাকে আমি কয়বার লিখলাম? 2বার লিখলাম না? 1 থেকে 3 মাইক্রোমিটার। আমি তোমাদের কি বলছিলাম? সব লাইন গুরুত্বপূর্ণ না, সব লাইন গুরুত্বপূর্ণ না, বাট যেই লাইনগুলো আমি বারবার বলি সেগুলো গুরুত্বপূর্ণ, সেই MCQ সেই সংখ্যাগুলো গুরুত্বপূর্ণ। ঠিক আছে স্যার,
পুরোটা সামারি করেন। বললামই রে বাবা, একটা জিনিস কয়বার বলবো, এগুলো কিন্তু খুবই বিরক্ত লাগে। বলার সময় মনোযোগ দাও না, পরে বলো ভাই আবার বলেন আবার বলেন, রেকর্ড দেখবা, ওইভাবে যে রেকর্ড দেখবে, এগুলো তোমাদের পানিশমেন্ট। তোমার মনোযোগ দাও না ক্লাসের মধ্যে, বলবো না আবার। লাস্টে যে আবার সামারি করবো তখন শুনে নিও, এখন আর বলবো না। এখন আসো প্রাইমারি ওয়ালের দিকে চলে আসো। মধ্যপর্দা মিস করছো, এখন কিছু করার নেই, এবার প্রাইমারি ওয়াল শিখতে হবে। দেখো, যে জিনিসটা বলবো এখন মনোযোগ দিয়ে শোনো, লাস্টে দিয়ে আবার সামারি করে দিব। দেখো, গ্লুকোজ C6H12O6, C6H12O6 এটাকে বলা হয় কি গ্লুকোজ। গ্লুকোজ আবার দুই রকমের, আলফা আর বিটা। গ্লুকোজ আবার কয় রকমের, আলফা আর বিটা। তাহলে অনেকগুলা বিটা গ্লুকোজ দিয়ে, অনেকগুলা বিটা গ্লুকোজ একসাথে মিলিত হয়ে তৈরি করে সেলুলোজ। কি তৈরি করে, সেলুলোজ। তো তোমার সেলুলোজের নাম তো মনে হয় আগেই পড়ছো, তাই না? সেলুলোজকে একটা বহু শর্করা, সেলুলোজ একটা কি বহু শর্করা, যেটা অনেকগুলা গ্লুকোজ মিলিত হয়ে তৈরি করে। ওকে, সেলুলোজ। সেলুলোজ দিয়েই কোষপ্রাচীর তৈরি হয়। তাহলে কোষপ্রাচীরের প্রধান উপাদান কিন্তু সেলুলোজ। এরকম এরকম অনেকগুলো সেলুলোজ একসাথে যুক্ত হবে। কতগুলা? এরকম অনেকগুলো সেলুলোজ একসাথে যুক্ত হবে। 1000 থেকে 3000 সেলুলোজ, 1000 থেকে 3000 সেলুলোজ যদি একসাথে যুক্ত হয়, তখন সেটা একটা কি তৈরি করবে, সেটা সেলুলোজ চেইন তৈরি করবে। সেটা কি তৈরি করবে, একটা সেলুলোজ চেইন তৈরি করবে। তাহলে 1000 থেকে 3000 সেলুলোজ একসাথে মিলিত হয়ে তৈরি হয় একটা সেলুলোজের চেইন। আলফা আর বিটা গ্লুকোজ, এটা তোমাদের কোষ রসায়নে আমি পড়াবো না, সমস্যা নেই। এটা হচ্ছে গ্লুকোজের 1 নাম্বার কার্বনের ওয়েস্টটা যদি উপরের দিকে থাকে তাহলে বিটা, আর ওয়েস্টটা যদি নিচের দিকে থাকে তাহলে হচ্ছে আলফা। সহজ বাংলা আমি তোমাদের শর্টে বলি, এটা মুখস্থ করার দরকার নেই, জাস্ট একটু দেখো। এগুলো তোমাদের পরে পড়াবো তো এই জন্য আর বলতেছি না। গ্লুকোজের সংকেতটা দেখো, মুখস্থ করার দরকার নেই। এখন এই যেটা হচ্ছে 1 নাম্বার কার্বন, এই 1 নাম্বার কার্বনের ওয়েস্টটা যদি আমি উপরে দিই আর এইচটা যদি নিচে দিই, তাহলে এটা হয়ে যাবে বিটা গ্লুকোজ। এটা হয়ে যাবে বিটা গ্লুকোজ। আর 1 নাম্বার কার্বনের ওয়েস্টটা যদি নিচে দিতাম আর এইচটা যদি উপরে দিতাম, তাহলে এটা হয়ে যাবে আলফা গ্লুকোজ। এইটাই আলফা আর বিটা। এরকম একসাথে যদি অনেকগুলো গ্লুকোজ মিলে তাহলে একটা সেলুলোজ তৈরি হয়। ঠিক আছে, এগুলো কোষ রসায়ন চ্যাপ্টারে আমরা ভালো করে শিখবো। ঠিক আছে, তাহলে এই হচ্ছে বিটা গ্লুকোজ, এই হচ্ছে বিটা গ্লুকোজ বা বিটা ডি গ্লুকোজ। ওকে, তাহলে এরকম অনেকগুলো গ্লুকোজের সেলুলোজ চেইন তৈরি করলাম। ঠিক আছে, 1000 থেকে 3000 সেলুলোজ মিলে তৈরি হলো একটা সেলুলোজের চেইন। ঠিক আছে, এরকম সেলুলোজের চেইন লাগবে কয়টা আমার, এরকম সেলুলোজের চেইন নিতে হবে আমার 100টা, 100টা সেলুলোজ চেইন। তাহলে 100টি সেলুলোজ চেইন, 100টি সেলুলোজ চেইন, আমি এটা কপি করে নিয়ে আসি। 100টি কার চেইন, 100টি সেলুলোজ চেইন, 100টি কার চেইন, 100টি সেলুলোজ চেইন একসাথে মিলিত হয়ে তৈরি করবে একটা রাসায়নিক উপাদান যার নাম হচ্ছে ক্রিস্টালাইন মাইসেলি। ক্রিস্টালাইন, ক্রিস্টালাইন একে ডাকা হয়, অ্যাকচুয়াল নাম হচ্ছে মাইসেলি। তোমরা যদি ক্রিস্টালাইন ভুলেও যাও কোনো সমস্যা নাই, মাইসেলিটা মনে রাখো। ক্রিস্টালাইন ভুলে গেলেও চলবে, সমস্যা নেই, এই মাইসেলি ওয়ার্ডটা মনে রাখো। তাহলে 1000টা 100টা সেলুলোজ চেইন মিলে তৈরি হয় একটা মাইসেলি। এই মাইসেলিটাই হচ্ছে কোষপ্রাচীর গঠনের মূল একক। কোষপ্রাচীর গঠনের মূল একক হচ্ছে এই মাইসেলি, এটা পরীক্ষা আসে এমসিকিউতে। কোষপ্রাচীর গঠনের মূল একককে এই মাইসেলি। এরকম মাইসেলি নিতে হবে এখন আমার কয়টা, এরকম মাইসেলি নিতে হবে আমাদের 20টা। তাহলে 20টি মাইসেলি, 20টি মাইসেলি মিলে তৈরি হবে একটি মাইক্রো মাইক্রো ফাইব্রিল। একটি মাইক্রো ফাইব্রিল, মাইক্রো মানে ছোট আর ফাইব্রিল মানে সুতা, মাইক্রো ফিলামেন্টের মতোই মাইক্রো ফাইব্রিল। এরকম 250টা মাইক্রো ফাইব্রিল মিলে তৈরি হবে একটি ম্যাক্রো ফাইব্রিল। 250টি, এরকম 250টি মাইক্রো ফাইব্রিল তুমি যদি একসাথে নাও, 250টি মাইক্রো ফাইব্রিল তুমি যদি একসাথে নাও, তাহলে তৈরি হবে একটি ম্যাক্রো ফাইব্রিল। তুমি অনেকগুলো মাইক্রো ফাইব্রিল দিয়েও একটা সুতা বানাই, একটা কোষপ্রাচীর বানাইতে পারবা, অনেকগুলো মাইক্রো ফাইব্রিল দিয়েও তুমি কোষপ্রাচীর বানাইতে পারবা। এইগুলা দিয়ে কোষপ্রাচীরের এক একটা তন্তু তৈরি হবে। এইগুলা দিয়ে অনেকগুলো ম্যাক্রোফাইবিল দিয়ে তৈরি হবে তন্তু বা ফাইবার। ঠিক আছে, তাহলে অনেক ম্যাক্রোফাইবিল বা মাইক্রোফাইবিল দূরে দিয়ে তুমি বানাইতে পারো, ম্যাক্রোফাইবিল দূরে দিয়ে তুমি বানাইতে পারো, অনেক ম্যাক্রোফাইব্রিল দিয়ে
তৈরি হবে তন্তু, কোষ প্রাচীরের তন্তু। এই হচ্ছে কোষ প্রাচীর গঠনের সূক্ষ্ম গঠন। ঠিক আছে, এটা হচ্ছে কোষ প্রাচীর গঠনের সূক্ষ্ম গঠন। এটা তোমাকে মুখস্থ রাখতেই হবে, এটা তোমাকে মুখস্থ রাখতে হবে। এটা এমসিকিউতেও আসে, সৃজনশীলেও আসে। এমসিকিউতেও আসে, সৃজনশীলেও আসে। আমি এক লাইন করে দিই, তাহলে পুরো জিনিসটা আবার শুনো। অনেকগুলো বিটা গ্লুকোজ মিলে তৈরি হবে সেলুলোজ। 1000 থেকে 3000 সেলুলোজ মিলে তৈরি হবে একটা সেলুলোজের চেইন। এরকম 100টা চেন মিলে তৈরি হবে একটা ক্রিস্টালাইন মাইসিলি, যেটা হচ্ছে কোষ প্রাচীরের মূল একক। এটা পরীক্ষা এমসিকিউতে আসে। এরকম মাইসিলি নিতে হবে 20টা, তৈরি হবে একটা মাইক্রোফাইবিল, মানে একটা ছোট সুতা। এরা দিয়েও তুমি কাজে লাগাইতে পারবা। অথবা তুমি 250টা মাইক্রোফাইবিল মিলে একটা ম্যাক্রোফাইবিল বানাবে, এটা আগের থেকে আরো মোটা হবে। মাইক্রোফাইবিল থেকে ম্যাক্রোফাইবিল মোটা, এরকম অনেকগুলো ম্যাক্রোফাইবিল মিলে একটা তন্তু তৈরি হয়। এবং এটাই হবে প্রাথমিক প্রাচীর। এটা দিয়েই তৈরি হবে প্রাথমিক প্রাচীর। ক্লিয়ার? এটা দিয়েই তৈরি হবে কি? প্রাথমিক প্রাচীর। এটা দিয়েই তৈরি হবে প্রাথমিক প্রাচীর। তাহলে এখানে আমরা একটা বক্স করে দিই। আরে এটা দিয়ে একটা প্রাথমিক প্রাচীর তৈরি হবে। ওকে, এবার দেখো সেই প্রাথমিক প্রাচীরটা কিভাবে তৈরি হবে, এটাও একটা গুরুত্বপূর্ণ আলোচনা। যে প্রাথমিক প্রাচীরটা কিভাবে তৈরি হবে, এই পার্টটা কিন্তু ভালো করে মুখস্থ করতে হবে। কিন্তু এই পার্টটা সবাই ক্লিয়ার কিনা দেখো, এই পার্টটা ক্লিয়ার কিনা দেখো। ভাইয়া এখান থেকে কি ম্যাথ আসতে পারে? ম্যাথ না, বায়োলজিতে সব ম্যাথ বুঝাবা না ভাইয়া। কোষ প্রাচীরের কোষ ঝিল্লির মধ্যে পার্থক্য কি? এতক্ষণ পরে যদি এই প্রশ্ন করিস রে, কোষ প্রাচীরের কোষ ঝিল্লির মধ্যে পার্থক্য কি, আগে ক্লাস করিস নাই? এই আগে ক্লাস করা হয় নাই? তাহলে এখন দেখো কি ঘটলো ঘটনাটা। আমরা মধ্যপর্দাকে আবার আগাই। এই মধ্যপর্দা আমরা আগেই তৈরি করছি, এই মধ্যপর্দা আমরা আগেই তৈরি করছি। মিডিল ল্যামেলা, এটা হচ্ছে কি মিডিল ল্যামেলা, মিডিল ল্যামেলা মধ্যপর্দা। এই মধ্যপর্দার উপর সেলুলোজ দিয়ে তৈরি হলো মাইক্রোফাইবিল। এই মধ্যপর্দার মধ্যে সেলুলোজ দিয়ে তৈরি হলো মাইক্রোফাইবিল, একটা মাইক্রোফাইবিল। দেখো এই মধ্যপর্দার মধ্যে সেলুলোজ দিয়ে তৈরি হলো মাইক্রোফাইবিল। এখন ধরো অনেকগুলো মাইক্রোফাইবিল আঁকাবো। মাইক্রোফাইবিল, 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 সব অন্যদিকে চলে যায় রে। এরকম অনেকগুলো মাইক্রোফাইবিল আমি মিলাইলাম, অনেকগুলো মাইক্রোফাইবিল মিলাইলাম, অনেকগুলো মাইক্রোফাইবিল মিলালাম, অনেকগুলো কি মিলাইলাম? মাইক্রোফাইবিল মিলালাম। একটা পর একটা মাইক্রোফাইবিল মিলে এরকম করে কি করলো? ম্যাক্রোফাইবিল হলো এবং শক্ত একটা সুতায় পরিণত হয়ে গেল। শক্ত একটা কিসে পরিণত হয়ে গেলো? সুতায় পরিণত হয়ে গেল। ঠিক আছে, এইভাবে করে প্রাথমিক প্রাচীর তৈরি হলো। এখন দেখো কাহিনীটা কত সহজে বলে দিলাম না, যেভাবে করে প্রাথমিক প্রাচীর তৈরি হয়ে গেল। কাহিনীটা এতটাও সহজ না, এতটাও সহজ না। আমি এই মধ্যপর্দাটাকে অন্যটা কালার দিই। মধ্যপর্দা থেকে আমরা চলো লাল কালার দিই বা পার্পল কালার দিই, তাহলে ভালো বোঝা যাবে। কারণ আমি কত সুন্দর করে বলে দিলাম যে এটা একটা মানে প্রাথমিক প্রাচীর হয়ে গেলো। এত সহজ না প্রাথমিক প্রাচীর, এখানে কিছু ব্যাপার আছে। দেখো আমরা একটা একটা সুতাকে আবার পৃথক করি। এই একটা সুতা, এই একটা সুতা, ধরো এটা একটা মাইক্রোফাইবিল অথবা ম্যাক্রোফাইবিল, তুমি দুটো নিয়ে করতে পারো। মাইক্রোফাইবিল নিয়ে করতে পারো, ম্যাক্রোফাইবিল নিয়ে করতে পারো। এটা একটা ম্যাক্রোফাইবিল, এটা একটা ম্যাক্রোফাইবিল বা মাইক্রোফাইবিল, যেটাই তুমি বলো না কোনো। ইন্টারন্যাশনালি এটা মাইক্রোফাইবিলই বলে, আমাদের বইয়ের মধ্যে ম্যাক্রোফাইবিল বলছে। তাহলে আমি মাইক্রোফাইবিল বললাম, মাইক্রোফাইবিল। তাহলে এই মাইক্রোফাইবিল কে তৈরি করছে? মাইক্রোফাইবিল কি দিয়ে তৈরি হয়েছে বলো? মাইক্রোফাইবিল কি দিয়ে তৈরি হয়েছে? মাইক্রোফাইব্রিল তৈরি হয়েছে সেলুলোজ দিয়ে। সহজ কথায় সেলুলোজ দিয়ে। কি দিয়ে? সেলুলোজ দিয়ে। কি দিয়ে? সেলুলোজ দিয়ে মাইক্রোফাইবিল তৈরি হয়েছে। তাহলে এগুলো হচ্ছে একটা মাইক্রোফাইবিল। এখন এই মাইক্রোফাইবিলগুলো এনাফ না, এগুলো ঢিলা ঢালা হয়ে থাকে, এদেরকেও আবার কানেক্ট করা লাগে। যেমন ব্যাপারটা আমি তোমাদের বুঝাই। একসাথে ধর টাকার বান্ডিল আছে, তুমি টাকার বান্ডিলকে রাবার দিয়ে লাগাবা, তো রাবারটা দরকার না, নাকি টাকা এলোমেলো হয়ে যাবে না? তাহলে এক একটা টাকা, এক একটা নোটকে তুমি চিন্তা করো এক একটা মাইক্রোফাইবিল বা ম্যাক্রোফাইবিল হিসাবে, বা ধরো সেলুলোজ চেন হিসেবে তুমি চিন্তা করলা। এইগুলো প্রাথমিক প্রাচীর হইতে পারবে যদি এক একটা সুতা তুমি আলাদা করে রেখে দাও। বা একটা টাকার নোটকে তুমি যদি আলাদা করে রাখো, ছড়াই যাবে না? একটু উল্টাপাল্টা হয়ে টাকা সব ছড়াই যাবে। তখন আমার টাকার নোটটাকে কি করি বলো? অনেকগুলো টাকা থাকলে টাকার নোটটাকে আমরা কি করি বলো? বলো কি করি? ওয়েব স্টুডেন্টরা বলো, টাকার নোটটাকে আমরা কি করি? টাকার নোটটাকে রাবার দিয়ে পেঁচাই, রাইট? রাবার দিয়ে পেঁচাই। তাহলে এখন আমাদের রাবার লাগবে, এখন আমাদের একটা কি লাগবে? রাবার লাগবে।
রাবারটা কি, এটা রাবার লাগবে। এই রাবারটার নাম কি? এই রাবারটা কি করবে দেখো, এই রাবারটা এরকম জেরের মতো, দেখো এরকম জেরের মতো। অন্য একটা কালার দিতে হবে রাবারের জন্য, রেড কালার ব্যবহার করি। এরকম জেরের মতো, এরকম জেরের মতো হয়ে যাবে। রাবারটা কিসের মতো হবে? এরকম জেরের মতো, জেরের মতো। এবং এরকম ডট 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 দিয়ে দাও, মানে এখানে যে বেঁধে ফেলছে এটা বোঝানোর জন্য, এরকম জেরের মতো। তেমনি এরকম নির্দিষ্ট কোনো বিন্যাস নাই যে এরকমই হইতে হবে। এরকম জেরের মতো, রাবারের মতো কিছু জিনিস দিয়ে এরকম বেঁধে যাবে, এরকম বেঁধে ফেলা হবে জেরের মতো জিনিস দিয়ে, এরকম বেঁধে ফেলা হবে। এই বাঁধার ফলে কি হইলো বলো তো? প্রত্যেকটা সুতা একটার সাথে একটা আটকে গেল, আটকে গেল। এই যে কি হইলো, একটা মাইক্রোফাইবেলের সাথে আরেকটা মাইক্রোফাইবেল ক্রস লিঙ্ক তৈরি হইলো। কি তৈরি হইলো? ক্রস লিঙ্ক। এটাকে বলা হয় কি? ক্রস লিঙ্ক। কি বলা হয়? ক্রস লিঙ্ক, স্টার লিঙ্ক না, ক্রস লিঙ্ক। এই ক্রস লিঙ্কটা কে তৈরি করলো? ক্রস লিঙ্কটা তৈরি করলো হেমিসেলুলোজ। ক্রস লিঙ্কটা তৈরি করলো হেমিসেলুলোজ। তাহলে ক্রস লিঙ্ক, এই ক্রস লিঙ্ক কে তৈরি করলো? হেমিসেলুলোজ। আর সেই হেমিসেলুলোজের নাম কি? সেই হেমিসেলুলোজের নাম হচ্ছে জাইলো গ্লুকান। সেই হেমিসেলুলোজের নাম কি? জাইলো গ্লুকান। হোয়াট ইজ হেমিসেলুলোজ? হেমিসেলুলোজ হচ্ছে সেলুলোজের মতোই। সেলুলোজের মধ্যে শুধু কি ছিল বলো, কে কে মনে আছে? সেলুলোজ যে আমরা বানিয়েছিলাম সেখানে শুধু কি ছিল? এই দেখো, সেলুলোজ কি দিয়ে তৈরি হয়েছিল? বিটা গ্লুকোজ। সেলুলোজের মধ্যে শুধু কি ছিল? গ্লুকোজ ছিল। আর হেমিসেলুলোজের মধ্যে শুধু গ্লুকোজ না, গ্লুকোজ, গ্যালাক্টোজ, আরও অনেক কিছু থাকবে। হেমিসেলুলোজের মধ্যে শুধু গ্লুকোজ না, গ্লুকোজ ব্যতীত আরও অনেক কিছু থাকবে। ওকে, কি কি থাকতে পারে? গ্লুকোজ, গ্যালাক্টোজ, জাইলোজ ইত্যাদি। গ্লুকোজ, গ্যালাক্টোজ, জাইলোজ। এই জাইলোজ থেকে জাইলো গ্লুকান। জাইলো গ্লুকান তার মানে গ্লুকোজও আছে, জাইলোজও আছে। জাইলোজও একটা শর্করা। এগুলো মিলে জাইলো গ্লুকান তৈরি করলো এবং মাইক্রোটিবিউলগুলোকে এরকম পেঁচাইলো এবং এরা শক্ত হইলো। এখন এখন দেখলো এটা এইটুকুতেও শেষ হচ্ছে না, এইটুকুতেও শেষ হচ্ছে না। তারপরে কি করা হলো? আরও কি আসলো এখানে? আসলো হচ্ছে কিছু প্রোটিন, কিছু প্রোটিন, এরকম কিছু প্রোটিন দিয়ে এরকম পেঁচানোর চেষ্টা করা হলো। কিছু প্রোটিন দিয়ে এরকম পেঁচানোর চেষ্টা করা হলো যাতে করে শক্ত হয়ে লেগে থাকে। কিছু প্রোটিন দিয়ে এরকম পেঁচানো করা হলো যাতে করে শক্ত করে লেগে থাকে। তাহলে এই প্রোটিনটা কার্বোহাইড্রেটের সাথে আছে বলে এটাকে বলা হয় গ্লাইকো প্রোটিন। কি বলা হয়? গ্লাইকো প্রোটিন। কি? গ্লাইকো প্রোটিন। তাহলে এটাকে আরো শক্ত করার জন্য আরো কি আসলো? গ্লাইকো প্রোটিন। কিছু প্রোটিন আসলো এটাকে আরো শক্ত করে পেঁচানোর জন্য। প্রোটিন কার সাথে? কার্বোহাইড্রেটের সাথে আসলো, এই জন্য তার নাম গ্লাইকো প্রোটিন। গ্লাইকো মানে গ্লুকোজ মানে শর্করা, আর প্রোটিন, এই জন্য গ্লাইকো প্রোটিন। এই তিনটা জিনিস মিলে তৈরি হইল প্রাথমিক প্রাচীর। তাহলে এখন সামারি আমরা এভাবে বলতে পারি, মধ্যপর্দা তৈরি হইলো, মধ্যপর্দার উপর সেলুলোজ জমা হইলো, হেমিসেলুলোজ দিয়ে ক্রস লিঙ্ক তৈরি হইলো এবং গ্লাইকোপ্রোটিন আসলো, মিলে তৈরি হইলো প্রাথমিক প্রাচীর। মিলে তৈরি হইলো কি? প্রাথমিক প্রাচীর। যেখানে হেমিসেলুলোজের মধ্যে একটা হেমিসেলুলোজের নাম হচ্ছে জাইলোগ্লুকান, যেটা ক্রস লিঙ্ক তৈরি করতে হেল্প করছে। হোয়াট ইজ ক্রস লিঙ্ক? এই যে আমি মাইক্রোফাইবেল ম্যাক্রোফাইবেল তৈরি করছিলাম, এগুলোকে টাকার নোটের মতো এগুলোকে বেঁধে রাখতে হবে। মধ্যপর্দা তৈরি হওয়ার পরে এখানে একটা একটা করে তুমি টাকার নোট রেখে দিলে তো সেটা লাগবে না, ওটাকে রাবার দিয়ে পেঁচাইতে হবে। ওই রাবারটা হচ্ছে জাইলোগ্লুকান নামক হেমিসেলুলোজ। জাইলোগ্লুকান দিয়ে পেঁচানোর পরেও মনে হলো যেটা এনাফ না, তারপর সেটার উপর আবার কি দেওয়া হলো? আবার দেওয়া হলো গ্লাইকোপ্রোটিন। এইবার শক্ত হয়ে প্রাথমিক প্রাচীর তৈরি হয়েছে। ক্লিয়ার? ক্লিয়ার কিনা বলো? বুঝছো কিনা বলো? ইয়েস, ক্লিয়ার। এবার আমরা সেকেন্ডারি প্রাচীরে চলে যাব। এটা আরো সহজ, এটা একদমই সহজ। সেকেন্ডারি, এটা একদমই সহজ। সেকেন্ডারি প্রাচীর এটা খুবই সহজ। সেকেন্ডারি প্রাচীরটা কি? তুমি প্রাইমারি প্রাচীর তৈরি করলা, মধ্যপর্দা তৈরি করলা, তাহলে তুমি, আমি দিচ্ছি, এই হচ্ছে মধ্যপর্দা বা মিডিল ল্যামেলা। মিডিল ল্যামেলার উপরে তুমি প্রাইমারি ওয়াল দিয়ে দিলা।
হয় নাই, কূপ দিয়ে দিয়ে প্রাইমারি ওয়াল দিয়ে দিলাম। মধ্যপর্দার উপর সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন জমা হয়ে প্রাথমিক প্রাচীর তৈরি হলো। এই প্রাথমিক প্রাচীর তৈরি হওয়ার পরে আরেকটা জিনিসের নিট তৈরি হলো, সেটা কিসের নিট? এর উপরে আরও কিছু সেলুলোজ জমা হওয়া শুরু করলো, আরও কিছু সেলুলোজ জমা হওয়া শুরু করলো। শুধু সেলুলোজ না, সেলুলোজের সাথে লিগনিন জমা হওয়া শুরু করলো। কি জমা হলো? লিগনিন। লিগনিন কিছু কিছু পলিমার, কিছু রাসায়নিক পদার্থ মিলে একসাথে লিগনিন তৈরি হয়। এখানে কিছু লিগনিন জমা হলো, সেলুলোজ এবং লিগনিন জমা হয়ে এটা 3 স্তরের পুরু হয়ে গেল, 3 স্তরের পুরু হয়ে গেল। তাহলে সেলুলোজ জমা হইলো, লিগনিন জমা হইলো, জমা হয়ে পুরু হইলো, সেলুলোজ জমা হইলো, লিগনিন জমা হইলো, জমা হয়ে 3 স্তর হয়ে অনেক পুরু হয়ে গেল, এবং এই জিনিসটার নাম হয়ে গেল গৌণ প্রাচীর। ঠিক আছে? কি কি দিয়ে তৈরি হইলো, কি কি জমা হইলো? এখানে সেলুলোজ জমা হইলো, লিগনিন জমা হইলো। লিগনিন নিয়ে এত ডিটেলস দরকার নাই, লিগনিন হচ্ছে কিছু রাসায়নিক পলিমার, বেশ কিছু যৌগমূলে তৈরি হয়, এবং এটাকে আরো পুরু করার জন্য ওয়াক্স জাতীয় পদার্থ সুবেরিন জমা হইলো। সুবেরিন, সুবেরিন কি? সুবেরিন হচ্ছে মোম, সুবেরিন বা মোম, সুবেরিন হচ্ছে মোম জাতীয় পদার্থ জমা হইলো, জমা হয়ে পুরু হয়ে গেল। কতটুকু পুরু হইলো? 5 থেকে 10 মাইক্রোমিটার পুরু হইলো, 5 থেকে 10 মাইক্রোমিটার পুরু। দাঁড়াও একটা মিনিট, হ্যাঁ 5 থেকে 10 মাইক্রোমিটার, আমি কনফিউজড হয়ে গেছিলাম। 5 থেকে 10 মাইক্রোমিটার পুরো হলো, এবং এটা হয়ে গেল গৌণ প্রাচীর। এটা হয়ে গেল কি প্রাচীর? গৌণ বা সেকেন্ডারি প্রাচীর। এখন মনে রাখবা, কিছু কিছু ক্ষেত্রে গৌণ প্রাচীরের উপরে আরো কিছু আরেকটা প্রাচীর তৈরি হতে পারে, এটাকে টারশিয়ারি প্রাচীর বলে। কিছু কিছু ক্ষেত্রে গৌণ প্রাচীরের উপর আরো একটা প্রাচীর তৈরি হতে পারে, এটাকে টারশিয়ারি প্রাচীর বলে। তো টারশিয়ারি প্রাচীর আমাদের দরকার নাই, এটা জেনে রাখো। এর উপরে যদি আরো কোনো প্রাচীর তৈরি হয় তাহলে সেটা হবে টারশিয়ারি প্রাচীর। টারশিয়ারি প্রাচীর হতে পারে, টারশিয়ারি প্রাচীর হতে পারে। এটার উপর যদি আরেকটা হয় তাহলে সেটা টারশিয়ারি প্রাচীর হতে পারে। তাহলে এই হচ্ছে সেকেন্ডারি প্রাচীর। সেকেন্ডারি প্রাচীর গাছটা যখন বয়স হয় তখন তৈরি হয়, তার আগে না। সেকেন্ডারি প্রাচীর গাছটা যখন বয়স হয়ে যায় তখন তৈরি হয়, আগে তৈরি হয় না। এই হচ্ছে সেকেন্ডারি প্রাচীর তৈরি হলো। এখন আসো, এই কোষ প্রাচীর কার কিভাবে তৈরি হচ্ছে এটা একটু দেখি। উদ্ভিদের কোষ প্রাচীর কি দিয়ে তৈরি হইলো? উদ্ভিদের কোষ প্রাচীর তৈরি হইলো সেলুলোজ দিয়ে। উদ্ভিদের কোষ প্রাচীর কি দিয়ে তৈরি হইলো? সেলুলোজ দিয়ে। শৈবাল নিজে একটা উদ্ভিদ, তাহলে শৈবালের কোষ প্রাচীর কি দিয়ে তৈরি হবে? শৈবালও উদ্ভিদ টাইপের, শৈবালের কোষ প্রাচীর কি দিয়ে তৈরি হবে? সেলুলোজ দিয়ে তৈরি হবে। শৈবাল নিজেও যেহেতু একটা উদ্ভিদ। তারপরে তারপরে ছত্রাকেরও কোষ প্রাচীর তৈরি হতে পারে। ছত্রাক, ছত্রাক শেষে হচ্ছে ক, ক ফর কাইটিন, ক ফর কি? কাইটিন। তাহলে ছত্রাকের কোষ প্রাচীর কি দিয়ে তৈরি? কাইটিন দিয়ে তৈরি। ছত্রাকের কোষ প্রাচীর কি দিয়ে তৈরি? কাইটিন দিয়ে তৈরি। আর কাইটিন নিজে কি? কাইটিন হচ্ছে একটা কার্বোহাইড্রেট। কাইটিন এটা কি? কার্বোহাইড্রেট মানে শর্করা। তার মানে শর্করার মধ্যেই থাকতেছে। দেখো, ক ফর কাইটিন, ক ফর ছত্রাকের ক, ক ফর কাইটিন। কাইটিন একটা কার্বোহাইড্রেট, যে কার্বোহাইড্রেটের মধ্যে অনেক বেশি নাইট্রোজেন থাকে, যে কার্বোহাইড্রেটের মধ্যে অনেক বেশি নাইট্রোজেন থাকে, যে কার্বোহাইড্রেটের পাশে অনেক বেশি নাইট্রোজেন থাকে। তাহলে লেখো কার্বোহাইড্রেট প্লাস নাইট্রোজেন, কার্বোহাইড্রেট প্লাস নাইট্রোজেন, কার্বোহাইড্রেট প্লাস নাইট্রোজেন। ঠিক আছে? অ্যামোনিয়া গ্রুপ থাকে, গ্লুকাসামিন, গ্লুকোজের সাথে অ্যামিন যুক্ত গ্লুকাসামিন হয়, গ্লুকাসামিন থেকে কাইটিন হয়, দরকার নেই। তাহলে ছত্রাকের কোষপ্রাচীর দেখলাম। এবার আমরা দেখি ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর কি দিয়ে তৈরি। ছত্রাকের কোষপ্রাচীর তো দেখলাম, ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর কি দিয়ে তৈরি? ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর তৈরি হচ্ছে পেপটিডোগ্লাইকন দিয়ে। পেপটিডো, পেপটিডোগ্লাইকন দিয়ে, পেপটিডোগ্লাইকন, পেপটিডোগ্লাইকন। দেখো, পেপটিডো শব্দটা কি, কার সাথে রিলেটেড? প্রোটিনের সাথে রিলেটেড। পেপটিডো নামটা দেখে আমাদের কি মনে হইতেছে? প্রোটিন মনে হইতেছে না? দেখো তো, পেপটিডো নামটা শুনে কি প্রোটিন মনে হচ্ছে? এটা আমরা আবার পড়বো, এই জিনিসগুলো আমরা আবার পড়বো যখন আমরা ব্যাকটেরিয়া পড়বো সেখানে। পেপটিডো শব্দটা শুনে প্রোটিনের মতো মনে হচ্ছে, আর গ্লাইকন, গ্লাইকন শব্দটা গ্লুকোজ মানে কার্বোহাইড্রেটের মতো মনে হচ্ছে। গ্লুকোজ মানে কি? কার্বোহাইড্রেট। তাহলে পেপটিডো গ্লাইকনটা অ্যাকচুয়ালি কি? তাহলে প্রোটিন প্লাস কার্বোহাইড্রেট, তার মানে কি? গ্লাইকোপ্রোটিন। প্রোটিন প্লাস কার্বোহাইড্রেট মানে কি? গ্লাইকোপ্রোটিন, গ্লাইকোপ্রোটিন। কারণ আমাদের শর্করাতে গ্লাইকো শব্দটা ব্যবহার করি, গ্লাইকোপ্রোটিন। তাহলে ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর কি নির্মিত? ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর হচ্ছে গ্লাইকোপ্রোটিন নির্মিত। ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর কি নির্মিত? গ্লাইকোপ্রোটিন নির্মিত। তাহলে প্রাণীর কোষপ্রাচীর কি দিয়ে তৈরি? প্রাণীর কোষপ্রাচীর কি দিয়ে তৈরি? প্রাণীর কোষপ্রাচীর কি দিয়ে তৈরি? প্রাণীর কোনো কোষপ্রাচীর নাই, প্রাণীর কোনো কোষপ্রাচীর নাই। তাহলে এই যে কথাগুলা ভাই খুবই গুরুত্বপূর্ণ,
এই জায়গাগুলো থেকে হরদম প্রশ্ন আসে, হরদম হরদম প্রশ্ন আসে এই জায়গাগুলো থেকে, এবং এটা অনেকেই পারে না। এমসিকিউ, এমসিকিউ, ক্লিয়ার? ওকে, নাও কাম টু দ্য বুক। আসো বইয়ে যাই। এখন গেলে বই আমরা খেটার খেটার দাগাবো, খেটার খেটার দাগাবো। দেখো, কোষ প্রাচীর উদ্ভিদ কোষের অন্যতম বৈশিষ্ট্য। অন্যতম বৈশিষ্ট্য মানে কি? উদ্ভিদে থাকে, ঠিক আছে? প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না, এই লাইনটা দেখাও। ব্যাকটেরিয়া এবং ছত্রাক কোষ প্রাচীর থাকে, এটা আমি একটু পরে দেখবো। কোষ ঝিল্লির বাইরে জড় প্রাচীর থাকে। কোষ ঝিল্লির বাইরে যেটা আছে, তাই না? কোষ ঝিল্লির বাইরের দিকে তো আমরা কোষ প্রাচীর দেখছি। ভৌত গঠন তিনটি ভিন্ন স্তর। এর প্রথম স্তরটি হচ্ছে মধ্যপর্দা, টেলোফেজ পর্যায়ে এর সূচনা ঘটে। সাইটোপ্লাজম থেকে আসা ফ্র্যাগমোপ্লাস্ট, ফ্র্যাগমোপ্লাস্ট বেড়া অর্থাৎ মাইক্রোচিবিউল, এবং গোলগি বডি থেকে আসা পেকটিন জাতীয় ভেসিকল মিলিত হয়ে মধ্যপর্দা তৈরি করে। আসলে প্রথমে কোষ প্লেট তৈরি করে, আমি এখানে সঠিকভাবে লিখে দিছি। মধ্যপর্দা পেকটিক অ্যাসিড বেশি থাকার কারণে এটি প্রথমে জেলির মতো থাকে, ঠিক আছে? তারপরে দ্বিতীয় স্তরটি হচ্ছে প্রাথমিক প্রাচীর। মধ্যপর্দার দুপাশে সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন দেখছো জমা হয়ে একটি পাতলা স্তর 1 থেকে 3 মাইক্রোমিটার তৈরি হয়, এটি প্রাথমিক প্রাচীর। কোষ প্রাচীরের প্রধান উপাদান হচ্ছে সেলুলোজ। এটাকে তুমি আরো ভালো করে দাগায় রাখো এমসিকিউর জন্য, মেমোরাইজ। তারপরে এগুলো দরকার নাই। কোন কোন কোষে, কোন কোষের দরকার নাই, প্রাথমিক প্রাচীরের আরেকটি স্তর তৈরি হয়, এটি বৃদ্ধি হওয়ার পরে হয়, এই স্তরটি আরো বেশি পুরু হয়, এটার নাম, এটা সেলুলোজ এবং লিগনিন জমা হয়, এটি হচ্ছে সেকেন্ডারি প্রাচীর। সেকেন্ডারি প্রাচীর সেলুলোজ আর লিগনিন জমা হয়ে তৈরি হয়। সেকেন্ডারি প্রাচীর 3 স্তর বিশিষ্ট হয়, অনেক ক্ষেত্রে টারশিয়ারি প্রাচীরও হইতে পারে। কূপ এলাকা, মধ্যপর্দার উপর মাঝে মাঝে প্রাচীর না হলে গর্তের তৈরি হয়, একে কূপ বলে, এটা সবচেয়ে পাতলা জায়গা। পাশাপাশি কূপ মুখোমুখি উল্টা হয়ে থাকে, এটাকে পিট মেমব্রেন বলে, ওই জায়গার মধ্যপর্দাকে। আর দুইটা বুককে একসাথে পিট পেয়ার বলে। দুটি পাশাপাশি প্রাচীরের কূপ এলাকায় সূক্ষ্ম ছিদ্রপথে নলাকার সাইটোপ্লাজমিক সংযোগ স্থাপন হয়, একে প্লাজমোডেজমাটা বলে। এক বছরে প্লাজমোডেজমা, আমি উল্টা বলছিলাম, বহু বছরে প্লাজমোডেজমাটা, এক বছরে প্লাজমোডেজমা, কারেকশন করে নিও। পাশাপাশি কোষের মধ্যে সংযোগ ও খাদ্য পানির বন্টন প্লাজমোডেজমাটার কাজ। রাসায়নিক গঠন, মধ্যপর্দায় অনেক পরিমাণে পেকটিক অ্যাসিড থাকে, যেটা কিনা ক্যালসিয়াম পেকটেট এবং ম্যাগনেসিয়াম পেকটেট লবণ আকারে থাকে, যেটাকে একসাথে বলা হয় পেকটিক অ্যাসিড, আমরা আগেই বলছি। প্রাথমিক প্রাচীরে থাকে সেলুলোজ, হেমিসেলুলোজ এবং গ্লাইকোপ্রোটিন। হেমিসেলুলোজে জাইলান, অ্যারাবান আর গ্যালাকটান থাকে, ঠিক আছে? জাইলোগ্লুকান নামক হেমিসেলুলোজ ক্রস লিঙ্ক তৈরি করতে কাজ করে। খেয়াল করো, জাইলোগ্লুকান এটা কি একটা হেমিসেলুলোজ। তুমি দেখো গ্যালাকটান নামের মধ্যে টান আছে, অ্যারাবান্স নামের মধ্যে আনস আছে, জাইলান্স নামের মধ্যে আনস আছে, এরকম নামের মধ্যে এএনএস বা কানস এরকম টাইপের তুমি যদি দেখো, তাহলে এটা বুঝবে এগুলো হেমিসেলুলোজ। তাহলে এরাও কি, এরাও একটা হেমিসেলুলোজ। বাট আমরা মনে রাখবো এই জাইলোগ্লুকানটার নাম, এটাকে ভালো করে মনে রাখবো। কে ক্রস লিঙ্ক তৈরি করে, এটা এমসিকিউতে খুব আসে। অনেক সময় প্রাচীরে লিগনিন জমা হয়, কোনো কোনো প্রাচীরে সুবেরিন, কোনো কোনো প্রাচীরে সুবেরিন বা মোম জাতীয় পদার্থ থাকে। ছত্রাকের কোষপ্রাচীর কাইটিন নির্মিত, ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর লিপিড এবং প্রোটিন পলিমার দিয়ে তৈরি। গ্লাইকোপ্রোটিন দিয়ে মনে রাখো, বেশি ভালো হবে। শৈবালের কোষপ্রাচীর গ্লাইকোপ্রোটিন এবং পলিস্যাকারাইড দিয়ে তৈরি, একই জিনিস। শৈবালের কোষপ্রাচীর গ্লাইকোপ্রোটিন এবং পলিস্যাকারাইড দিয়ে তৈরি, এটা তোমরা এখানে অ্যাড করতে পারো। সেলুলোজ প্লাস গ্লাইকোপ্রোটিন লিখে রাখো, গ্লাইকোপ্রোটিন এটা অ্যাড করে দাও। সেলুলোজ দিয়ে তৈরি হয়, গ্লাইকোপ্রোটিন দিয়েও তৈরি হয়, ঠিক আছে? দেখো অনেকে আবার বলবা ভাইয়া আপনারা বললেন ব্যাকটেরিয়া কোষপ্রাচীর পেপটিড ও গ্লাইকন দিয়ে তৈরি, এখানে আবার তো লেখা লিপিড এবং প্রোটিন দিয়ে তৈরি। লিপিড প্রোটিন দিয়ে তৈরি হয়, বাট মেইনলি হচ্ছে পেপটিড ও গ্লাইকন, যেটা কিনা একটা কার্বোহাইড্রেট প্লাস প্রোটিন, মনে রাখবা। তারপরে আর দরকার নাই, অনেক শৈবালের ক্ষেত্রে সিলিসিক অ্যাসিড থাকে, এটা এমনি দাগায় রাখতে পারো, এগুলো মুখস্থ করার জন্য এত বেশি গুরুত্বপূর্ণ না, ঠিক আছে? আর কি, ও ব্যাকটেরিয়াদের ক্ষেত্রে কোষপ্রাচীরে গ্লাইকোপ্রোটিন ও পলিস্যাকারাইড দিয়ে তৈরি, এটা যারা দাগায় রাখতে পারো, যারা মেডিকেল আছে তারা এটা পড়ো, ঠিক আছে? আমি পিডিএফ টেলিগ্রামে দিয়ে দিব। তারপরে এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ, সব মুখস্থ করা লাগনা সংখ্যা, কিন্তু এই সংখ্যাগুলো মনে রাখতে হবে। 40% সেলুলোজ থাকে, 20% হেমিসেলুলোজ, 30% পেকটিন, 10% গ্লাইকোপ্রোটিন, এটা ভালো করে মনে রাখবা।
40% সেলুলোজ, 20% হেমিসেলুলোজ, 30% পেকটিন, 10% গ্লাইকোপ্রোটিন। মুখস্থ রাখতে হবে এটা। এই যে পুরো কোষ প্রাচীর পড়লাম, এই কোষ প্রাচীরের মধ্যে কোনটা কতটুকু আছে, এই কোষ প্রাচীরের মধ্যে কোনটা কতটুকু আছে এটা মুখস্থ রাখতে হবে। কি কি? 40% সেলুলোজ, 30% পেকটিন, 20% হেমিসেলুলোজ আর 10% গ্লাইকোপ্রোটিন। জানতে হবে এটা। ওকে, বইয়ের পিডিএফ টেলিগ্রামে দিয়ে দিব। সূক্ষ্ম গঠন, লাস্ট নট ফর দ্য লিস্ট। দেখো এই সূক্ষ্ম গঠন পুরোটাই গুরুত্বপূর্ণ। এই যে বিটাডি গ্লুকোজ অসংখ্য অণু নিয়ে সেলুলোজ তৈরি, 1000 থেকে 3000 সেলুলোজ নিয়ে সেলুলোজ চেন তৈরি, 100টি সেলুলোজ চেন মিলিয়ে হয়ে ক্রিস্টালাইন মাইসেলি, মাইসেলিকে ক্ষুদ্রতম একক, 20টি মাইসেলি মিলে মাইক্রোফাইবিল, 250টা মাইক্রোফাইবিল মিলে ম্যাক্রোফাইবিল, অনেকগুলো ম্যাক্রোফাইবিল মিলে তন্তু। সৃজনশীলের জন্য গুরুত্বপূর্ণ, এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। লাস্টে দিয়ে কাজ, কোষ প্রাচীরের কাজ, এটাও এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। এমসিকিউতেও আসতে পারে, সিকিউতেও আসতে পারে। কোষ ঝিলি আর কোষ প্রাচীরের পার্থক্য, কোষ ঝিলি ভিতরের দিকে থাকে, বাইরে থেকে কোষ প্রাচীর। উদ্ভিদে কোষ ঝিলি থাকে, কোষ প্রাচীরও থাকে, প্রাণী শুধু কোষ ঝিলি থাকে। আচ্ছা দেখো, কাজ, আকৃতি দান, এগুলো আমরা বলে ফেলছি। বাইরের আঘাত থেকে রক্ষা, দৃঢ়তা প্রদান করা, শক্তি প্রদান করা, পানীয় খনিজ দ্রবণ শোষণ ও পরিবহন, ওই যে প্লাজমোডেজমাটা দিয়ে পৃথক করে রাখা, বিভিন্ন বস্তুর ভিতরে বাইরে চলাচল, ওই যে কূপ এলাকা দিয়ে প্লাজমোডেজমাটা দিয়ে, এবং বহি ও অন্ত উদ্দীপনা পরিবহন প্লাজমোডেজমাটার কাজ। এটা সবাই আমরা পড়ে ফেলছি, যে জিনিসটা আমরা শুরুতেই পড়ে ফেলছি। এই যে পৃথক করা, ঘিরে রাখা, রক্ষা করা, আঘাত থেকে রক্ষা করা, আকৃতি দান করা, দৃঢ়তা দান করা, বস্তুর ভেতরে বাইরের স্থানান্তর, এবং বহি এবং অন্ত উদ্দীপনা। এটাও লিখে রাখো, বহি ও অন্ত উদ্দীপনা। দ্যাটস ইট। তাহলে এই হচ্ছে আমাদের কোষ প্রাচীর। এটা একজন বলছিল একটু রিপিট করতে, আমি আবার বলি। কোষটা যখন টেলোফেজ ধাপের দিকে আসে বিভাজন হওয়ার সময়, টেলোফেজ ধাপের এই যে কোষ স্পিন্ডল তন্তু যেগুলো ছিল, এগুলো স্পিন্ডল তন্তুগুলো অ্যাকচুয়ালি কি মাইক্রোটিবিউল বা কোষ কঙ্কাল। এগুলা মাঝ বরাবর সেটা এই যে সবুজ সবুজ যেগুলো, এটা বেড়ার মতো তৈরি করে। বেড়া মানে কি? ফেন্স। ওই ফেন্স থেকে ফ্র্যাগমোপ্লাস্ট। এই বেড়ার উপর গোলজি বস্তু থেকে আসা পেকটিন জাতীয় ভেসিকল জমা হয়। পেকটিন কি? পেকটিক, ক্যালসিয়াম পেকটেট আর ম্যাগনেসিয়াম পেকটেটের লবণ, এটাকে বলে পেকটিন। এগুলো জমা হয়, জমা হয়ে এই জায়গাটা আস্তে আস্তে পুরু হয়ে একটা কোষ প্লেট তৈরি করে। এই কোষ প্লেট আস্তে আস্তে কোষ ঝিল্লির সাথে লাগে এবং আস্তে আস্তে এটাই মধ্যপর্দা হয়ে যায়। এভাবে মধ্যপর্দার সৃষ্টি। এই মধ্যপর্দার উপরে সেলুলোজ, হেমিসেলুলোজ এবং গ্লাইকোপ্রোটিন জমা হয়, জমা হয়ে প্রাথমিক প্রাচীর তৈরি করে, যার পুরুত্ব হয় 1 থেকে 3 মাইক্রোমিটার। যেখানে হেমিসেলুলোজ হচ্ছে ক্রস লিঙ্ক হিসেবে কাজ করে, যার নাম হচ্ছে জাইলোগ্লুকান। আরও কিছু হেমিসেলুলোজ আছে, জাইলান, অ্যারাবান, গ্যালাকটান, ঠিক আছে, যেগুলোর নাম এসেছে আম আছে। কোষ এবং আমরা দেখছি কিভাবে তৈরি হয়। 1000 থেকে 3000 সেলুলোজ মিলে একটা সেলুলোজ চেন তৈরি হয়। এরকম 100টা সেলুলোজ চেন মিলে তৈরি হয় একটা মাইসিলি, 20টা মাইসিলি দেয় মাইক্রোফাইবিল, 250টা মাইক্রোফাইবিল দেয় ম্যাক্রোফাইবিল। এই ম্যাক্রোফাইবিলগুলোকে বেঁধে রাখে কে? জাইলোগ্লুকান এবং তার সাথে গ্লাইকোপ্রোটিন। এবং এগুলোর উপরে আবার সেলুলোজ এবং লিগনিন জমা হয়, সুবেরিন জমা হয়, তৈরি হয় সেকেন্ডারি প্রাচীর, যেটা 3 স্তর হয় এবং এটা 1 থেকে 3 মাইক্রোমিটার পুরো হয়। গৌণ প্রাচীর 3 স্তর, লিখে রাখো 3 স্তর। 3 স্তর আমরা জানলাম। উদ্ভিদের কোষ প্রাচীর সেলুলোজ নির্মিত, ছত্রাকের শৈবালের সেলুলোজ এবং গ্লাইকোপ্রোটিন নির্মিত, ছত্রাকের কাইটিন নির্মিত, কাইটিন একটা নাইট্রোজেন গঠিত পলিস্যাকারাইড বা কার্বোহাইড্রেট, ব্যাকটেরিয়া কোষ প্রাচীর পেপটিড ও গ্লাইকন নির্মিত এবং লিপিড এবং প্রোটিন দিয়েও তৈরি। পেপটিড ও গ্লাইকন প্লাস লিপিড এবং প্রোটিন, এলপি দিয়ে তৈরি, ঠিক আছে। এই তো, আর পানি কোষ প্রাচীর নাই। আমরা কোষ প্রাচীরের মধ্যে জানছি 40% সেলুলোজ, 30% পেকটিন, 20% হেমিসেলুলোজ, 10% গ্লাইকোপ্রোটিন। এই হচ্ছে আমাদের আজকে আলোচনা। থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট ক্লাসে তোমাদের সাথে আমি কথা বলবো সাইটোপ্লাজমিক অঙ্গাণু, গোলজি বস্তু, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং লাইসোসোম। এবং এখন আমরা খুব দ্রুত আগাইতে পারবো, আমাদের বেসিক জায়গাগুলো সব পড়া হয়ে গেছে। ভাইয়া কোষ পরিমাপের ইউনিট কি পরে নিব? আপনি তো পড়েন না, ওগুলো যখন দরকার তখন আমি বলবো, প্যারা নিও না। যখন দরকার হবে তখন আমি পড়াবো, ডোন্ট ওয়ারি, আমি আছি তো। কোনো জিনিস বাদ থাকবে না, সব পড়াবো আমি, ডোন্ট ওয়ারি।
তাহলে আমরা আজকে শিখলাম, আজকের লেকচার কত ছিল? সেনেল স্ট্রাকচারের 5 নম্বর লেকচার, 6 নম্বর লেকচার ছিল আজকে। ঠিক আছে, আল্লাহ হাফেজ।